প্রিয় শ্রোতা, আপনারা যারা হ্যাঁ আমাদেরকে হ্যাঁ শুনছেন, প্রথমেই ক্ষমা প্রার্থী। আমরা নেটওয়ার্ক সমস্যার জন্য একটু বিলম্বে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি। আমরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের সাথে দুইজন অতিথি আছে। আজ আমরা বাংলাদেশ সহ সারা বিশ্ব, যেখানে করোনা মহামারীতে একটি বৈশ্বিক সমস্যা, যেখানে আমাদের স্থবিরতা রয়েছে দৈনন্দিন জীবনযাত্রার, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্যে, সেখানে আমাদের যে করোনা মহামারী, যে করোনা ভাইরাসের কারণে মানবদেহে এক ধরনের কোভিড-19 রোগ নামে একটি রোগ হয়ে থাকে। সেই রোগে আমাদের জীবনযাত্রার মান কেমন হওয়া উচিত, আমরা এই করোনা ভাইরাসের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে সুরক্ষা বা সুরক্ষিত করব, পাশাপাশি আমাদের পরিবারের সবাইকে কিভাবে সুরক্ষিত করব, সেই জন্যই আজ আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই অনুষ্ঠান ভাইরাসে আমাদের কি করণীয়, সেই ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা এই করোনা ভাইরাসকে আহ, পরীক্ষা করে থাকেন ল্যাবরেটরিতে। আমরা জানি করোনা ভাইরাস একটা অদৃশ্য শক্তি, যে শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাচ্ছি। সেই করোনা ভাইরাস যারা ল্যাবরেটরিতে পরীক্ষাগারে পরীক্ষা করে থাকেন, মাইক্রোবায়োলজি বিভাগ, ভাইরোলজি বিভাগ, প্যাথোলজি বিভাগ এবং বায়োকেমিস্ট্রি বিভাগ, আমাদের মাঝে আজ মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক ডাক্তার এন ওয়াহিদুর রহমান উপস্থিত আছেন। পাশাপাশি এই করোনা ভাইরাসে নিজেকে সুরক্ষা করার জন্য জনগণের সচেতনতার বিকল্প কিছু নেই। আমরা জানি যে করোনা ভাইরাসে এখনো অবধি কোনো ধরনের সুনির্দিষ্ট চিকিৎসা, কোনো সুনির্দিষ্ট ওষুধ বা এর থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো প্রতিষেধক টিকা এখনো বিজ্ঞানীরা প্রচেষ্টার পরেও আবিষ্কার করতে পারেননি। আমরা খুব আশাবাদী যে আমরা এর সুনির্দিষ্ট কোনো ওষুধ পাবো, পাশাপাশি এর কোনো ভ্যাকসিন বা টিকা বিজ্ঞানীরা আমাদের মধ্যে খুব অল্প সময় দিতে পারবেন। তাই আমাদের মধ্যে সচেতনতার জন্য আমরা আরেকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের মধ্যে রেখেছি। চলুন আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা যাই। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক ডক্টর ওয়াহিদুর রহমান। স্যার, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকার জন্য, আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা আপনাকে স্মরণ করছি। আমরা আপনার এই উপস্থিতির মাধ্যমে আশা করি জনগণকে কিছুটা হলেও সচেতন করতে পারবো। পাশাপাশি আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অঙ্কুর দত্ত। অঙ্কুর দত্ত, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। জি, ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জুটনকে এরকম একটা সময় উপযোগী আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠান জনগণের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে। আমাদের এই অনুষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে, আমাদের এই অনুষ্ঠানের কোনো উদ্দেশ্য নেই। আমরা জনগণকে সচেতন করতে পারলেই এই করোনা মহাভাইরাস, যে রোগ মানবদেহে তৈরি করছে কোভিড-19, যে রোগের কারণে, যে ভাইরাসের কারণে আজ সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, বাণিজ্য সবকিছু স্থবির হয়ে আছে, সেই ভাইরাসের জন্য যদি আমরা জনগণ যার যার নিজস্ব জায়গা থেকে সচেতন হই, তাহলেই কেবল আমাদের এই যুদ্ধ, আমাদের এই সফলতা আসবে আমরা আশা করি। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব জনগণের যেই এই ভাইরাস সম্পর্কে বা এই রোগ নিয়ে যত ধরনের ধারণা আছে, সেই ধারণাগুলো পরিষ্কার করার জন্য, পাশাপাশি আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এবং পরিবারের সকলকে রক্ষা করার জন্য। শুধু নিজে রক্ষা হলে হবে না, আমার পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে হবে, এদেশের জনগণকে রক্ষা করতে হবে। আমরা সেই সচেতনতা নিয়ে কথা বলবো। আমরা জনগণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি ধারাবাহিকভাবে। আজকে আমাদের এই অনুষ্ঠানের আমাদের আজকে মূলত জানার উদ্দেশ্য এই করোনা ভাইরাসের কারণে যে কোভিড-19 রোগ হয়ে থাকে, সেই করোনা ভাইরাস দিয়ে যে রোগটা মানবদেহে হচ্ছে, সেই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগারে আমরা কি পরীক্ষা করব, কখন করব, করব, কেন করব না, সেই বিষয়গুলো আমরা আমাদের আজকে অতিথিদের কাছ থেকে জানবো। পাশাপাশি
এই করোনা মহামারীর মধ্য দিয়ে আমাদের এখন যেমন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, তাই এই করোনার মধ্য দিয়েও আমাদের জীবন চালিকা, জীবন শক্তি বা জীবিকা নির্বাহের জন্য চলতে হবে। সেই চলার জন্যই কিন্তু আমাদের ঘরের বাইরে যেতে হয়। তাই আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি আমাদের ব্যবহার করতে হয়, যে সকল দ্রব্যাদি আমাদেরকে কিনতে হয়, যে সকল জিনিসপত্রের সাথে আমাদের প্রতিদিন চলতে হবে, সেই জিনিসগুলা কিভাবে আমরা ব্যবহার করব, ব্যবহার করে নিজেকে কিভাবে সুরক্ষা রাখবো, নিজের পরিবারের সকলকে কিভাবে সুরক্ষা রাখবো, সেই জিনিসগুলোই আমরা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি যদি আজকে আমাদের যিনি অধ্যাপক ডাক্তার এন এম ওয়াহিদুর রহমান স্যার আছেন, স্যারের কাছে আমরা জানতে চাবো যে স্যার, যে করোনা ভাইরাস, যে জীবাণুটি, যে একটি অদৃশ্য জীবাণু, যে জীবাণুটি আজকে সারা দেশ ও সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সেই করোনা ভাইরাস নিয়ে যদি আপনি জনগণের উদ্দেশ্যে বলেন যে আসলে এই করোনা ভাইরাস জিনিসটা কি, সেটা দেখতে কেমন, যদিও আমরা সেটা দেখি নাই, ডাক্তার হইলো আপনারা ল্যাবরেটরিতে সেটা দেখছেন, সেটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে আপনারা আমাদেরকে বলছেন, আমরা শুনছি, সেই করোনা ভাইরাস জীবাণুটা কিরকম দেখতে, এবং এই ভাইরাসটা মানবদেহে কিভাবে ছড়াচ্ছে, এবং মানবদেহের কোন কোন অঙ্গ বা কোন কোন অর্গান গুলাকে মূলত এই ভাইরাসটা আক্রমণ করছে, স্যার। ধন্যবাদ ঝুটন তোমাকে। প্রথমত, করোনা ভাইরাস আসলে একটা আণুবীক্ষণিক একটা অর্গানিজম, যেটা খালি চোখে দেখা যায় না। এবং এই অর্গানিজমটা আমাদের বর্তমানে পুরা বিশ্বে একটা ত্রাস সৃষ্টি করেছে, যে এটাকে আহ, আহ, নিয়ে আমরা পুরা বিশ্ব এখন একটা তোলপাড় অবস্থার মধ্যে আছি। এবং এই অর্গানিজমটা প্রথমত আমাদের যেটা জানার জরুরি, সেটা হচ্ছে এটা ছড়ানোর উপায়গুলো, কিভাবে এটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা কমনলি জানি যে সেটা হচ্ছে একটা ড্রপলেট নিউক্লির মাধ্যমে এটা ছড়াতে পারে। অর্থাৎ আমরা হাঁচি কাশি এই এগুলোর মাধ্যমে একটা পার্সন থেকে পার্সন, একটা মানুষ থেকে মানুষে এটা খুব দ্রুত ছড়াতে পারে। এবং আমরা জানি যে এটা মাউথ, নোজ এবং আই, এই তিনটা সাইড দিয়ে আমাদের পার্সন টু পার্সন এটা ইজিলি এটা ট্রান্সমিশন হয়ে থাকে। এবং এছাড়াও আমাদের যেটা বলা হয় যে ফোমাইটস, অর্থাৎ সারফেস, অর্থাৎ একটা মানুষ হাঁচি কাশি দিয়ে গেল, সেই সারফেসে যদি আমরা স্পর্শ করি এবং সেখান থেকেও আমরা সেই হাত যদি না ধুয়ে আমরা সেটা মুখে চোখে এবং নাকে যদি আমরা সেই হাতটা দেই, সেখান থেকেও ভাইরাস আমাদের সেই সারফেস থেকেও আমরা এটা কন্টামিনেটেড হয়ে আমরা এটা কন্টামিনেট করতে পারি, পার্সন টু পার্সন এটা ট্রান্সমিশন হতে পারে। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এখন রিসেন্টলি এটা নিয়ে বলা হচ্ছে যে এটা যদি এখনো প্রতিষ্ঠিত না যে এটা খাওয়ার মাধ্যমে এটা হতে পারে কিনা। কারণ কিছু কিছু রিসার্চে দেখা গেছে যে এটা স্টুলের মাধ্যমেও এই ভাইরাসটাকে ডিটেক্ট করা যাচ্ছে। সো এবং ওয়ান অফ দ্য একটা সিমটম হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, যেটা হচ্ছে এই রোগের একটা নতুন একটা উপসর্গ। এবং এটা খুব অনেক মানুষেরই হয়ে যাচ্ছে যে প্রচুর পরিমাণে ডায়রিয়ার মাধ্যমে এই রোগের একটা উপসর্গ নিয়ে পেশেন্ট গুলো ডাক্তারদের কাছে উপস্থিত হচ্ছে। সো এটাও আমরা উড়িয়ে দিতে পারি না, যেটা খাবারের মাধ্যমে এটা পিকোরা লুটেও এটা ট্রান্সমিশন হয় না। সেটা নিয়েও কেউ, এটা কন্ট্রোভার্সি আছে, কেউ কেউ বলছে যেটা পিকোরা লুটে ট্রান্সমিশন হতে পারে। আমরা যদি ব্রডলি এটাকে আমরা ডিসক্রাইব করি, তাহলে এটা হচ্ছে একটা কন্ট্যাক্টের মাধ্যমে এবং ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এটা ছড়াতে পারে। এখন রিসেন্টলি ডাব্লিউএইচও যেটা আমাদের সতর্ক করেছে বা এটা বলছে যে হতে পারে যে এটা এয়ারবর্ন, অর্থাৎ এয়ারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে এটা ছড়াতে পারে। তো এইটা নিয়ে সবার মাঝে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এতদিন যেটা আমরা জেনে আসতাম যেটা হাঁচি কাশি থেকে ছড়ায় বা 3 ফিট দূরত্বের দূরে যদি থাকে কেউ, তাহলে এটা সে নিরাপদ, বা কাছে থাকলে সে নিরাপদ না। কিন্তু এখন যেটা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং বাতাসে এটা কতক্ষণ ধরে এটা ভেসে থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে একটা আতঙ্ক বা একটা কনফিউশন জনগণের মাঝে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা বলা ভালো সেটা হচ্ছে ডাব্লিউএইচও এটা এখনো ক্লিয়ারলি বলেনি যে এটা একেবারে এয়ারের মাধ্যমে এটা ছড়ায়। তারা যেটা বলতে চাচ্ছে যে হ্যাঁ, এটা এয়ারের মাধ্যমে ছড়াতে পারে, স্পেশালি যেটা এনক্লোজড রুম, যেটা ক্লোজ এনভায়রনমেন্টে, যেখানে ভেন্টিলেশন পোর এবং ভেন্টিলেশন নাই, এবং বিশেষ করে হসপিটাল সেটিংস, এই জায়গাগুলোতে যদি কোনো কোভিড পেশেন্ট থাকে এবং সেখানে যদি কোনো ভেন্টিলেশন পোর থাকে, সেই এয়ারের মধ্যে এই ভাইরাসটা পারসিস্ট করতে পারে কিছুক্ষণ সময়। এবং এটা এখনো পুরোপুরি এস্টাবলিশ না, বাট এটা একটা থিওরি, তারা বলছে যে এরকম করে ছড়াতে পারে। তবে এয়ারবর্নে তখনই হতে পারে যেটা অলরেডি এস্টাবলিশ, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ডাক্তারদের জানা খুব জরুরি যে কিছু কিছু প্রসিডিউর যেটা আমরা পেশেন্টদেরকে করে থাকি বিভিন্ন প্রক্রিয়ার সময়, ইনটিউবেশন করা, নেবুলাইজেশন করা,
এই প্রক্রিয়াগুলোতে আমরা অ্যারোসলের মাধ্যমে অর্থাৎ বাতাসের মাধ্যমে এটা ছড়ায়, আমাদের ডক্টরদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারা এটা ইনফেক্টেড হতে পারে। সো এইটা আপাতত এটাই এস্টাবলিশ যে সেক্ষেত্রে যে হসপিটালে যে অ্যারোসল প্রডিউসিং যে প্রক্রিয়াগুলো আছে সেখানে এটা অ্যারোসলের মাধ্যমে ছড়াতে পারে। বাট তারপরে আমাদেরকে সচেতন হতে হবে যে সমস্ত এনক্লোজ জায়গা আছে যেগুলো হসপিটাল, ব্যাংক, বিভিন্ন রকম অফিস আদালত, সেখানে যারা আমরা কাজ করছি একটা এনক্লোজ জায়গার মধ্যে, এখানে পুয়ার ভেন্টিলেশন থাকলে আমরা অবশ্যই মাস্ক ইউজ করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। এর মাধ্যমে আমরা এখান থেকে একটা মানে নিরাপদ থাকার একটা চেষ্টা করতে পারি। আর এটা হলো ট্রান্সমিশনের ব্যাপারে। আর যদি আমরা টেস্টের ব্যাপারে আসি, যেটা আমরা ঝুটন বললো অ্যাকচুয়ালি আমরা ভাইরাসটা দেখতে পারি, এটা অ্যাকচুয়ালি এখনো আমরা এটা দেখতে পারি না, এটা এখনো দেখা যায় না। এটা সেটার থেকে যেটা আমরা এখন পুরো বিশ্বে যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে এটা ডিটেকশন করার জন্য, সেটা হচ্ছে রিয়েল টাইম আরটিপিসিআর। এখন পর্যন্ত এটাই ওয়ার্ল্ডে গোল্ড স্ট্যান্ডার্ড এই ভাইরাসটাকে ডিটেক্ট করার জন্য। এটা দেখার মাধ্যমে না, বাট এটার ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করার একটা প্রক্রিয়া, যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। তো এই প্রক্রিয়াটাই বাংলাদেশ সরকারও এটাই এখন পর্যন্ত এটা দিয়ে আমরা ডিটেকশন করছি, এটাই স্বীকৃত, অনুমোদিত। এবং এটা আমাদের দেশে 69টা ইনস্টিটিউটে, সরকারি বেসরকারি, সেই জায়গাগুলোতে এটা ডিটেকশন করা যাচ্ছে। তবে অনেকের মনে প্রশ্ন যে এটা আরো বেশি আকারে ছড়ায় দেওয়া সম্ভব হচ্ছে না কেন, প্রতিটা জেলায় জেলায় উপজেলায় কেন আমরা এটা করতে পারতেছি না? এটা সবার একটা কোশ্চেন যে এটা আরো অ্যাভেলেবেল না কেন, এত দীর্ঘ সূত্রিতা কেন, এত ওয়েট করতে হয় কেন পেশেন্টদেরকে এই টেস্ট করানোর জন্য, রিপোর্ট পাওয়ার জন্য, রেজাল্ট পাওয়ার জন্য? সো এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে এই পরীক্ষাটা করার জন্য যে ধরনের ল্যাবরেটরি প্রয়োজন, সেটাকে আমরা বলি বায়োসেফটি লেভেল 3, অ্যাটলিস্ট 2। সো এই বায়োসেফটি লেভেল 3 এটা এস্টাবলিশ করা একটা জেলা উপজেলা পর্যায়ে অতটা সহজ না। এই কারণে, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা একটা কস্টলিও একটা ব্যাপার। এছাড়াও এই প্রত্যেক জেলা উপজেলায় মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট ব্যতীত এই এই মেশিনগুলো অপারেট করাও খুব ডিফিকাল্ট। এই কারণে এই পরিস্থিতি বিবেচনা করা, এটা এত ইজিলি আমরা সব জায়গায় ছড়াই যেতে পারতেছি না। সো এর পরেই যেটা আমরা রিসেন্টলি একটা আপডেট হচ্ছে, যেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে যে আমাদের দেশে বহু আগে থেকেই আমরা যক্ষ্মা নিয়ে কাজ করি, এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে আমাদের কিছু টেস্টের জন্য কিছু মেশিন আছে, যেটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট। এই টেস্টে রিসেন্টলি আমরা কিছু ভালো রেজাল্ট পেয়েছি। সেটাতে আমরা এই নিউক্লিক অ্যাসিডটা, যেটা রিয়েল টাইম আরটিপিসিআর এর সমতুল্য, সেটা আমরা ডিটেক্ট করতে পারতেছি এই জিন এক্সপার্ট টেস্টের মাধ্যমে। সেটা আমাদের অলরেডি জেলা উপজেলায় এস্টাবলিশ একটা সেট আপ আছে। অচিরেই রিসেন্টলি হয়তো আমাদের সরকার এখানে এই জিন এক্সপার্ট টেস্টের দিকে এটা আমরা যাব, এবং সেখানে তখন হয়তো এটা আমাদের আরেকটু সহজলভ্য হবে এই টেস্টের মাধ্যমে, যেটা অলরেডি এটা আমাদের একটা সেট আপ আছে। আর 3 নম্বর হচ্ছে যেটা আমরা আর যেটা করতে পারি, যেটা এখনো আমাদের লাইনে আসেনি, সেটা হচ্ছে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। এই অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট, এই দুটো নিয়ে আমরা রিসেন্টলি সবাই আলোচনা করতেছি যে এই টেস্টটা আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল হচ্ছে না কেন, বা আমরা এটা কবে নাগাদ এটা আমরা করবো। যতদূর আমি জানি যে এটা অলরেডি প্রসেসে আছে, খুব শীঘ্রই হয়তো আমরা এই অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টের দিকে আমরা খুব দ্রুত যাব। এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট গুলো এটা র্যাপিড ডায়াগনস্টিক হওয়ার ফলে 10 থেকে 20 মিনিটের মধ্যেই রেজাল্ট গুলো দেওয়া সম্ভব, এবং এই টেস্ট গুলো করার জন্য আমাদের সেই রকম মানের ল্যাবরেটরির প্রয়োজন নেই। সো এটা আমরা দ্রুত অ্যাচিভ করে ফেললে আমাদের এই দীর্ঘসূত্রিতা হওয়া, রিপোর্ট পাওয়ার, এটা খুব দ্রুত এটা আমরা কমিয়ে আনতে পারবো বলে আমার বিশ্বাস। এবং অ্যান্টিজেন ডিটেকশন এই টেস্ট এবং অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট, এই দুটো টেস্ট আমরা কখন করব এবং কখন করা উচিত, এই জিনিসগুলো আমাদের একটু ধারণা থাকা দরকার। অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট এটা আমাদের সাধারণত এই আরটিপিসিআর বা যেটা আমাদের জিন এক্সপার্ট টেস্ট, যেখানে নিউক্লিক অ্যাসিড আমরা ডিটেকশন করি, এইখানে আমরা নিউক্লিক অ্যাসিড না, এখানে আমরা ভাইরাল অ্যান্টিজেন ডিটেক্ট করার চেষ্টা করি। এবং সাধারণত এটা প্রথম সিমটম শুরু হওয়ার প্রথম 7 দিনের পরে এই টেস্টটা আমরা করতে পারি, অ্যান্টিজেন ডিটেক্টেড টেস্ট। এবং এটা একটা ভালো টেস্ট, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এই টেস্ট করার জন্য আমাদেরকে একটা স্পেশাল একটা মেশিন লাগে, এবং এটাও একটু ব্যয়বহুল এই টেস্টটা করা। সো এটাও আমাদের একটা লাইনে আছে, হয়তো এটা অচিরে আসবে। এবং এছাড়াও আমরা যেটা আরেকটা টেস্ট যেটা বলি আমরা, সেটা অ্যান্টিবডি টেস্ট, যেটা নিয়ে আমরা এখন অনেক আলোচনা করি। অ্যান্টিবডি টেস্ট করাটা কি যুক্তিযুক্ত বা কি? তো প্রথমে বলে রাখা ভালো, যখন একটা ইনফেকশন হয় সেটা যে কোনো অর্গানিজম দিয়ে বা যে কোনো জীবাণু দিয়ে, তখন আমাদের দেহে একটা ন্যাচারাল ওয়েতে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।
এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠতে সেই ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে নর্মালি 7 দিন সময় লাগে, এবং তারপরে ধীরে ধীরে একটা আইজিএম ডেভেলপ হয়, এবং আরো সময়ের পরে 14 দিনের পরে এটা আইজিজি ডেভেলপ হয়। এই আইজিএম আইজিজি এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিবডি। যে অ্যান্টিবডিটা আমরা রক্তের মাধ্যমে পরীক্ষা করে ডিটেক্ট করতে পারি যে এই পেশেন্টের দেহে এই রোগের এগেনস্টে অ্যান্টিবডি প্রস্তুত হয়েছে কিনা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা। সো এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেখে আমরা দুটো জিনিস বলতে পারি, যে একটা হচ্ছে এই পেশেন্টটা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে পূর্বে, এবং তার এই রোগটা এগেনস্টে সে ইমিউনিটি ডেভেলপ করেছে। সো এইটাও আমাদের সমাজে একটা যদি রিসার্চ পারপাসে চিন্তা করি, তাহলে প্রিভ্যালেন্স রেট আমাদের সমাজে কত পার্সেন্ট পিপল অলরেডি অ্যাফেক্টেড এটা জানার জন্য এই অ্যান্টিবডি টেস্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট। সো আমরা যে হার্ড ইমিউনিটির কথা বলি, যে হার্ড ইমিউনিটি যতক্ষণ না ডেভেলপ হবে এটা যাবে না বা কি, সেই হার্ড ইমিউনিটি দেখতে হলেও আমাদেরকে অ্যান্টিবডি টেস্টের উপর ডিপেন্ড করতে হবে। সো এই ছিল মোটামুটি টেস্টের উপরে আমাদের যেটা ধারণাগুলো। এই ক্ষেত্রে আমি যদি শর্টকাটে বলি, প্রথম 10 দিনে সিমটম দেখা দেওয়ার পরে আমরা যেটা করতে পারি রিয়েল টাইম আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং অ্যান্টিজেন ডিটেকশন। এর মধ্যে আমাদের দেশে এখন পর্যন্ত একটাই আমরা করছি, প্রথম যেটা রিয়েল টাইম আরটিপিসিআর, বাকি দুটো আমরা এখনো প্রসেসে আছি। এবং আফটার 6-7 days to 14 days আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন। সো এটাও আমরা এখনো স্টার্ট করিনি, এটাও আমাদের প্রসেসে আছে। গভর্নমেন্ট নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে এটা হয়তো অচিরেই আমাদের শুরু হয়ে যাবে। সো এই ছিল স্যার মোটামুটি একটা স্যার সামারি আমরা যে আমরা আমরা কি যদি ডিটেকশন করতে পারবো। আপনার কাছে স্যার আবার আবার আসবো স্যার আপনার কাছে। জি। আসলে আমরা করোনা ভাইরাস এবং করোনা ভাইরাসের নির্ণয়ের জন্য যে পরীক্ষার পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা একত্রে আপনার কাছ থেকে শুনেছি। তারপরেও স্যার আমরা সাধারণ জনগণ যারা মেডিকেল পার্সন না, মেডিকেল সেক্টরে কাজ করে না, তাদের জন্য ছোট ছোট আকারে আপনার কাছে আবার এই প্রশ্নগুলো নিয়ে আসবো। এখন স্যার আমি যদি আপনার কাছে জানতে চাই যে একটা মানুষ করোনা আক্রান্ত হয়েছে কিনা, সেগুলো আমরা যারা চিকিৎসক পেশায় আছি, আমরা কিন্তু বলছি যে আপনার এই উপসর্গগুলো দেখা দিলে আপনি এখনকার সময়ে করোনা আক্রান্ত হয়েছেন বা হলেন কিনা সেটা নির্ণয়ের জন্যই কিন্তু আমাদের পরীক্ষা করে কনফার্ম করতে হয়। তারপরেও স্যার আমরা জানি যে কোনো পরীক্ষায় কিন্তু আসলে 100% বা 100% কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় না। সব পরীক্ষারই কিন্তু কিছুটা পজিটিভিটি থাকে, নেগেটিভিটি থাকে। এবং এখন বাংলাদেশে যে পরীক্ষাটায় সাধারণ জনগণের আরটি-পিসিআর যে পরীক্ষাটা, সেটা পিসিআর নামেই অনেকে জানে, কিন্তু এটা আসলে আরটি-পিসিআর। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা জানি যে যে ভাইরাসটি দিয়ে একটি মানব দেহে রোগ ছড়ায়, সেই ভাইরাসটি দেখা হয়, দেখে কিন্তু এটা নেগেটিভ সেভাবে আমরা নির্ণয় করি। এই যে স্যার আরটি-পিসিআর বা জনগণের বোঝানোর জন্য আমরা পিসিআর টেস্ট অনেক সময় বলি, যে পরীক্ষাটি করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পাশাপাশি হচ্ছে স্যার এই পরীক্ষাটি আপনি নিজেও বলেছেন যে বাংলাদেশে এখন 70, 72, কোথাও 67, প্রতিদিনই কিন্তু স্যার পরীক্ষাগার বাড়ছে। যেহেতু এটা সব পর্যায়ে নেওয়া সম্ভব না, সরকার চেষ্টা করছেন, কিছু কিছু প্রাইভেট সেক্টরে এই পরীক্ষাটা হচ্ছে। সব মিলে এখন পরীক্ষার পরিমাণ কিন্তু অনেক বেড়েছে। এই যে আরটি-পিসিআর পরীক্ষা স্যার, এই পরীক্ষাটা করার জন্য আমরা রুগীদের বলি যে আপনি পরীক্ষাটা করে আসেন। তাদের মধ্যে একটু ভয় কাজ করে, ভীতি কাজ করে যে এই পরীক্ষাটা করতে যাব, যে সেখানে যদি আমি করোনায় আক্রান্ত নাও হই, তাও পরীক্ষাটা করতে গিয়ে আমি না হয় আবার করোনায় আক্রান্ত হয়ে আসি। সেক্ষেত্রে স্যার আপনি সাধারণ জনগণের জন্য যদি আমাদেরকে একটু বলতেন যে এই আরটি-পিসিআর পরীক্ষাটি আসলে সাধারণ জনগণের জন্য কতটুকু ভয়ভীতি কাজ করা উচিত? এই পরীক্ষাটা করতে গেলে একজন রোগীকে কি স্যাম্পল দিতে হয়? পাশাপাশি একটি রোগী কখনই বা এই পরীক্ষাটা করতে যাবে? কি ধরনের উপসর্গ দেখা দিলে, বা আমরা জানি যে এখন অনেক সময় উপসর্গবিহীন কিন্তু করোনা রোগী পাওয়া যাচ্ছে। সেই অবস্থায় আপনি যদি স্যার জনগণের উদ্দেশ্যে একটু বলেন যে কখনই করোনা টেস্ট করতে যাবে, পাশাপাশি এই করোনা টেস্টের জন্য যেটা বাংলাদেশে এখন হচ্ছে, সরকারি বা উপরি মহলের নীতি নির্ধারক যারা এখনো পর্যন্ত আরটি-পিসিআর পরীক্ষা করার জন্য আমাদেরকে বলছেন, সেই আরটি-পিসিআর পরীক্ষার জন্য একজন রোগী কি স্যাম্পল দেন, এবং এই যে 3 দিন 5 দিন, কারো ক্ষেত্রে 10 দিন সময় লাগছে, এই সময় লাগাটা স্যার কারণ আপনি কি মনে করছেন স্যার? আচ্ছা, প্রথমত আরটিপিসিআর টেস্ট করাটা কারণ না, কারণ এটা একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে পেশেন্ট আরো আহ, দেখতে পাবে যে সে আসলেই অ্যাফেক্টেড কিনা এই রোগ দ্বারা। এটা করতে যে কোনো ভয়ের কারণ নেই। বেসিক্যালি মানুষের যে ভয়টা, যে সেটা হচ্ছে আমি আরটিপিসিআর এর স্যাম্পল দিতে গেলাম এবং সেখানে অনেক মানুষ আছে যারা হয়তো বা অ্যাফেক্টেড, হয়তো আমি নিজে অ্যাফেক্টেড না, আমি স্যাম্পলটা দিতে গিয়ে এই ভিড়ের মধ্যে নিজে অ্যাফেক্টেড হয়ে যায় কিনা।
এইরকম একটা মানুষের মধ্যে ভয় কাজ করে অনেক সময়। সো এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে যে আহ, আমাদের এই সিজনটাতে, এই বর্ষাকালে অনেক সময় সামান্য সর্দি কাশি অনেকেরই হয়। এখন এমন একটা আতঙ্ক হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে যে অনেকেই এই সামান্য সর্দি কাশি জ্বরেও মনে করছে যে এটা করোনা ভাইরাস ইনফেকশন, আমি যাই পরীক্ষা করি। তো সেই ক্ষেত্রে সবাইকে এরকম হুজুগে যে এই টেস্টটা করতে হবে এরকম কোনো আহ, যুক্তি আছে বলে আমি মনে করি না। প্রথমত সবাইকেই যেটা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কারো সামান্য সর্দি কাশি জ্বর হয় তার জন্য সে প্যারাসিটামল খেতে পারে, অ্যান্টিহিস্টামিন খেতে পারে, এবং সে হয়তো এই সামান্য উপসর্গ আইদার করোনা থেকে হতে পারে, নাও থেকে হতে পারে, এবং এই পেশেন্টগুলো 90% পেশেন্ট গুলো যদি করোনাও হয়ে থাকে তারা এমনি এমনি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মানসিক সাহস। এবং আমরা যদি মানসিকভাবে শক্ত থাকি তাহলে এই সামান্য সর্দি কাশি জ্বরে আমরা না ঘাবড়িয়ে, আমরা টেস্ট না করে, আমরা বাসায় থেকে আমরা নিজেদেরকে আইসোলেশন রেখে, যদি সামান্য সর্দি কাশি জ্বরও হয় আমরা বাসার অন্যান্য আহ, পরিবার যে সদস্যরা আছে তাদেরকে, যারা এফেক্টেড না হয় তাদের থেকে একটু দূরে থেকে বাসার মধ্যে রেস্ট থেকে আমি এই সময়টা পার করতে পারি। এটা একটা আইসোলেশন পিরিয়ড মিনিমাম 7 দিন। আমি দেখতে পারি যে আমার এটা বাড়ছে না কমছে, এবং আমি হয়তো অটোমেটিক্যালি ভালো হয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমার ভয়ের কিছু নাই। কিন্তু আমি যদি দেখি যে না, আমার উপসর্গ দেখা দেওয়ার পরেও 7 দিন পরেও আমি এটাতে ভুগছি এবং ধীরে ধীরে আমার কাশিটা বাড়ছে, আমার ধীরে ধীরে একটু শ্বাসকষ্টের মতো দেখা দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জ্বরটাও আছে, এবং অথবা অনেকের ক্ষেত্রে বিভিন্ন উপসর্গ নিয়ে আসে যে এটা হচ্ছে যে তারা ডায়রিয়া নিয়ে আসে, বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে আসে, স্বাদ পায় না, গন্ধ পায় না। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে যেটা পেশেন্টদের করা উচিত, তাদের তখন টেস্ট গুলো করা উচিত যে না, আমি যখন এরকম উপসর্গগুলো পাচ্ছি, আমার 7 দিন হয়ে গেল, আমার কাশি বাড়ছে, আমার জ্বরও কমছে না, আমার ডায়রিয়াটাও কমছে না, আমি আমি উইক হয়ে যাচ্ছি, এই রকম পরিস্থিতিতে আর দেরি না করে তখন তাদের করা উচিত হচ্ছে যে টেস্টটা। এবং এই টেস্টটা করার মাধ্যমে তাদের আহ, যেটা জানা জরুরি যে সে আসলে কি করোনা এফেক্টেড কিনা। এবং এতে যেটা নর্মালি যেটা আমাদের জনগণ যেটা প্রবলেমে ফেস করে, যে যখন হঠাৎ করে সিরিয়াস হয়ে যায় তখন তারা হসপিটালে যাওয়ার পরে হসপিটাল ভর্তি নিতে চায় না, এবং তখন তারা বলে যে আপনাদের রিপোর্টটা কোথায়, আপনি যে আদৌ এটা করোনা পেশেন্ট না করোনা পেশেন্ট না, তো সেই ক্ষেত্রে আপনার রিপোর্টটা দেখান। আমরা একটা কোভিড হসপিটাল, আমরা নন কোভিড পেশেন্টকে নিব না, সো আপনার একটা পজিটিভ রিপোর্ট কিনা আপনি দেখান। আবার যদি নন কোভিড হসপিটাল হয় তারা বলে যে আপনার কোনো রিপোর্ট আছে কিনা, এটা তো নন কোভিড হসপিটাল, আপনি যদি বাই চান্স কোভিডে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তো আমাদের জন্য প্রবলেম। সেক্ষেত্রে তারা কি করে, একটা রিপোর্ট চায়। ইন দ্যাট কেস পেশেন্টদের যেটা উচিত যে যদি তার সাইন সিমটমটা বাড়তির দিকে থাকে, তার সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট, তখন চট করে এই টেস্টটা করে ফেলা উচিত এবং সেই রিপোর্টটা রাখা উচিত, যাতে তাদের হসপিটালে এনি কাইন্ড অফ ইমার্জেন্সিতে ভর্তি হতে কোনো সমস্যা না হয়। আমি এটাই সাজেশন করব যে তখন এই হয়তো এই রিপোর্টটা থাকলে তার ভর্তি হতো তার ইজি হয়ে যাবে। যে সমস্যাগুলো আমরা প্রায় পত্রিকায় দেখি যে ভর্তি নিচ্ছে, এই সমস্যাগুলো তখন আর থাকবে না। এখন যেটা হচ্ছে যে আরটিপিসিআরটা অ্যাকচুয়ালি এটা যেটা বলা হচ্ছে যে কেন সময় সাপেক্ষ, বা এটা দেরি হচ্ছে কেন, রিপোর্ট আসতেছে না কেন। প্রথমত এটা হচ্ছে যে আমি যেটা প্রথমে বলছি যে আমাদের এত 16 কোটি মানুষের দেশে মাত্র 69টা পয়েন্ট এটা হচ্ছে আপাতত। এবং এটা প্রথম দিকে তো মাত্র একটা ইনস্টিটিউটে ছিল আইডিসিআর, সেখান থেকে আমরা এটাকে 69টাতে নিয়ে যেতে পেরেছি। এবং এখন এই টেস্টটা করতে পিসিআর পদ্ধতিতে মিনিমাম থেকে 6 ঘন্টা সময় লাগে, এবং একটা সেট আপে 94 টেস্ট স্যাম্পল রান দেওয়া যায়। সো 5 থেকে 6 ঘন্টা 94, সো চিন্তা করলে দিনের মধ্যে আমি হয়তো হায়েস্ট দুটো রান দিতে পারি বা তিনটা, এরকম হয়তো 100-200 পেশেন্টের আমি টেস্ট করতে পারবো। কিন্তু আমাদের দেশে হাজার হাজার পেশেন্ট এই স্যাম্পল গুলো দিচ্ছে, এবং পেশেন্টের লোড বাড়ার কারণে আমরা এই স্যাম্পলের রিপোর্ট গুলো দিতে হিমশিম খেতে হচ্ছে, এবং তারা হয়তো একদিন দুদিন পরে টেস্ট রিপোর্ট গুলো পাচ্ছে। এই কারণে টেকনিক্যাল এই প্রবলেমটা হচ্ছে। এবং যদি আমি বিশ্বাস করি যদি আমাদের এই আরটিপিসিআর এর পাশাপাশি আমরা যদি অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট, অ্যান্টিবডি টেস্টের দিকেও যাই, তাহলে হয়তো অচিরেই আমাদের এই লোডটা কমায় নিয়ে আসা সম্ভব। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা পজিটিভ পেশেন্ট সে কখন নেগেটিভ বলে গণ্য হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমরা এতদিন পর্যন্ত আমাদের আচ্ছা, এই ডাব্লিউএইচও এই যে প্রশ্নটা স্যার এই প্রশ্নটা আচ্ছা, আপনার কাছে নিয়ে আমরা আসবো, একটা দর্শকেরও প্রশ্ন আছে জি, এখানে। এই প্রশ্নটা নিয়ে আপনার সাথে আমরা এই প্রশ্নটা যোগ করে আসবো। এখন আমরা স্যার একটু, আমাদের সাথে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, ডাক্তার অঙ্কুর দত্ত, ওনার কাছে
একটু প্রশ্ন রাখতে চাই যে আমরা যেহেতু এই করোনা বৈশ্বিক পরিস্থিতিতে এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, আমাদের আসলে জীবিকা নির্বাহের জন্য, জীবনকে সচল রাখার জন্য আমাদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, আমাদের চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যেতে হচ্ছে, তাই কিন্তু আমাদের এই করোনার পাশাপাশি চলতে হচ্ছে। তো এই করোনার পরিস্থিতির মধ্যেও নিজেকে সুরক্ষিত রাখার জন্য, পাশাপাশি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য আমরা দৈনন্দিনই যে সকল জিনিসপত্রের সাথে, দৈনন্দিন ব্যবহারযোগ্য যে সকল জিনিসপত্র আছেন সেগুলোর সাথে যেহেতু আমাদের এক্সপোজার হচ্ছে, তাই এগুলা থেকে আমরা নিজেকে কিভাবে সুরক্ষিত করব, পাশাপাশি পরিবারের সদস্যদের কিভাবে সুরক্ষিত করব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা যেহেতু জানি যে করোনা এমন একটি ভাইরাস, যে ভাইরাসের কারণে কোভিড-19 রোগটি হচ্ছে, সেই রোগের যেহেতু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টার ফলেও কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার করতে পারেন নাই। পাশাপাশি এই ভাইরাসের জন্য কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিনও আবিষ্কার এখনো পর্যন্ত হয় নাই। আমরা এই জিনিসগুলো স্যারের কাছ থেকে জানবো, কিন্তু এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যিনি আমাদের কাছে এখন আছেন, ডাক্তার অঙ্কুর দত্ত, ওনাকে আমরা বলবো যে আমরা যে প্রত্যেকদিন খাবার দাবারের জন্য বাইরে যেতে হচ্ছে, বাজারে যেতে হচ্ছে, আমাদের যে বাজার করার কি পদ্ধতি থাকা উচিত, বা আমার পরিবারে যদি 2-3 জন সদস্য থাকে, সেই সদস্যগুলোর মধ্যে কোন সদস্যটাই বাজারে যাবেন এবং কেন যাবেন, সেই জিনিসগুলো যদি আমাদের সাধারণ জনগণের জন্য বলেন। পাশাপাশি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের কাছে কিন্তু আমরা চিকিৎসক হিসাবে আমাদের কাছে প্রায়ই আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা রুগীরা প্রায়ই জানতে চায় যে এই করোনা পরিস্থিতিতে আমরা বাজার থেকে যে বাজার করব, অর্থাৎ বাজার থেকে যদি আমরা শাকসবজি কিনি, আমরা যদি ফলমূল কিনি, আমরা যদি মাছ মাংস কিনি, আমরা যদি ডিম কিনি, এই যে দ্রব্যাদিগুলো আমাদেরকে কিনতে হবে বাজার থেকে, সেই অবস্থা এই দ্রব্যাদির মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আমরা সেগুলো কিনতে যাই তাহলে আমরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য কি পদ্ধতি অবলম্বন করব। পাশাপাশি এই যে সকল দ্রব্যাদি, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমি বলবো, যেগুলা আমরা যদি বাসায় নিয়ে আসি, তাহলে সেইগুলার মাধ্যমে যদি করোনা ভাইরাসের জীবাণু আমাদের বাসায় নিয়ে আসি আমরা, তাহলে সেগুলাকে আমরা ডিসইনফেক্টেড বা আমরা সেগুলাকে বিশুদ্ধ কিভাবে করব, সেই জিনিসগুলো যদি উদ্দেশ্যে আপনি সুনির্দিষ্ট উত্তর দেন, তাহলে আমার মনে হয় জনগণ অবশ্যই উপকৃত হবে। জি, অঙ্কুর দত্ত। জি জি, ধন্যবাদ ডক্টর জোটন দাকে আমাকে আসলে প্রশ্নটা করার জন্য। খুব সুন্দর একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন। আমি ফার্স্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পরিবারটা কিন্তু যদি বয়সের ভিত্তিতে আমরা ভাগ করতে যাই, আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক আর একটা হচ্ছে বয়স্ক। এবং প্রাপ্তবয়স্ককেও আমি আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে মধ্যবয়স্ক, একটা হচ্ছে যুবক। এখন আমার পরিবারের যে বয়স্ক মানুষ আছে তার কিন্তু কোমরবিডিটি থাকবে, এটি স্বাভাবিক। তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, এটাই স্বাভাবিক। যখন কোমরবিডিটি, যখন হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনিতে সমস্যা বা আরো কোনো প্রবলেম আছে, তখন তার শরীরে যে কোনো জীবাণু ঢোকার প্রবেশ দ্বারটা কিন্তু খোলা থাকে, মানে সহজে তাকে ইনফেক্ট করতে পারে। সো সেক্ষেত্রে এই ব্যক্তিকে তো অবশ্যই আমাদেরকে বাসায় রাখতে হবে, এবং তাতে যাতে উনি যাতে ঝুঁকিপূর্ণ কোনো কাজের মধ্যে না পড়ে, ঝুঁকিপূর্ণ কোনো ধরনের সিচুয়েশন না পড়ে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি প্রাপ্তবয়স্কদের ব্যাপারে। প্রাপ্তবয়স্কদের ব্যাপারে আমি 2টা ভাগে ভাগ করেছি। ফার্স্টে আমি বলেছি সেটা হচ্ছে মধ্যবয়স্ক এবং হচ্ছে পূর্ণবয়স্ক যুবক। এখন 2 ক্যাটাগরির মধ্যে কারো যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যেমন মনে করেন রিস্ক ফ্যাক্টর হতে পারে কারো, হঠাৎ উনি কেউ ওবিস হতে পারে যে মধ্যবয়স্ক যিনি আছেন ওনার ডায়াবেটিস আছে বা হাই প্রেশার আছে বা একটু ওবিস আছে। কিন্তু আমার যে যুবক ছেলেটা আছে সে এখন টকবকে আছে, তার কোনো ডিজিজ নেই, ডিজিজ ফ্রি ভাবে সে চলাফেরা করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের থিমটাই হচ্ছে একটা পরিবারের সুস্থ যে সবচেয়ে বেশি সুস্থ যে অপেক্ষাকৃত সুস্থ সেই ব্যক্তিটাকেই আমরা আমাদের দৈনন্দিন দিনের কাজের জন্য আমরা তাকে পাঠাবো। হতে পারে সে বাজারের কাজ, হতে পারে তার পরিবারের যে কোনো ধরনের দায়িত্বের, সবকিছুর ক্ষেত্রে ওইটাই আমরা প্রাধান্যটা দেব। এখন এমন যদি হয় যে আমার এখন কিন্তু, যেহেতু আমাদের একটা সময় ছিল যে মানুষ খেলাধুলার প্রতি একটা আকর্ষণ ছিল, বাইরে খেলাধুলা, এখন কিন্তু আমাদের যান্ত্রিক জীবনে এসে আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধাটা কিন্তু এখন নেই। তো হতে পারে যে আমার যুবক বয়সী একটা ছেলের, তারও কিন্তু হতে পারে তার হাইপারটেনশন ডেভেলপ করে আছে বা সে অনেক অবভিয়াস, তার মানে কি সে কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে। তো যার রিস্ক ফ্যাক্টর আছে
তার চেয়ে অপেক্ষাকৃত ভালো যে আছে, আমি আমার আমার মানে পরামর্শ থাকবে ওনার দৈনন্দিন দিনের যে কাজকর্মটা বাজার হতে পারে বা দৈনন্দিন পরিবারের যে কাজগুলো আছে সেটার উপর দিয়ে উনি যেই ব্যক্তি সুস্থ তিনি মূলত তার দায়িত্বটা পালন করবেন। সেকেন্ড একটা কথা বলা হয়েছে যে আমাদের দেশের যে বাজারের ব্যাপারে, হ্যাঁ বাজার এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাজার তাহলে এখন বাজারে তাহলে ডাক্তার অঙ্কুর দত্ত, আমি যদি আপনার সাথে একটু যোগ করে বলি, তাহলে সাধারণ জনগণের উপকৃত হবে আশা করি। তাহলে আপনি আপনার ভাষায় কিন্তু এটা স্পষ্ট যে আমার বাসায় অপেক্ষাকৃত যিনি কম বয়স্ক আছেন, যিনি যুবক আছেন, ইয়াং আছেন, তাদের কিন্তু আমাদের মেডিকেলের ভাষায় বলি তারা অনেকটা ইমিউনিটি তাদের অনেক বেশি থাকে, সুতরাং তারা এক্স্যাক্টলি রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের যেহেতু বেশি থাকে, তারা রোগের সাথে অনেক বেশি ফাইট করতে পারবে। সুতরাং একটা জিনিস স্পষ্ট আমাদের সাধারণ মানুষের জন্য বলতে চাই যে আপনার বাসায় অধিক সংখ্যক যদি মানুষ থাকে, আপনার পরিবারের সংখ্যা যদি অনেক থাকে, তাহলে আপনার বাসায় কম বয়স্ক যিনি যুবক আছেন তাকে আপনি বাজারে পাঠাবেন। এটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট উত্তর। পাশাপাশি আপনি এখন আমাদেরকে জানাবেন যে আমাদের বাজার যে সকল দ্রব্যাদি আমাদের প্রতিদিনই ক্রয় করতে হয়, সেই বাজারজাত দ্রব্যাদি কি আমরা প্রতিদিনই বাজারে গিয়ে ক্রয় করব, নাকি সপ্তাহে কোনো নির্দিষ্ট সময় গিয়ে ক্রয় করব? পাশাপাশি সেগুলো আমরা কিভাবে ক্রয় করব এবং সেগুলো বাসায় এনে কিভাবে আমরা বিশুদ্ধকরণ করব? জি, ডাক্তার অঙ্কুর দত্ত। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আসলে আবার প্রশ্ন করবার জন্য। আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই সামনের কথার আগের কথাটা, সেটা হচ্ছে একটা পরিবারের সবচেয়ে সুস্থ ব্যক্তি আমরা বাজারে পাঠাবো। তো এবার আসে বাজারের ব্যাপারটা, আমাদের বাজারটাকে আমরা সাপ্তাহিক করব বা ডেইলি করব। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি সাপ্তাহিক ভাবে করলে বেটার। এখন যদি কোনোভাবে ডেইলি যেতে হয় তাহলে তো অবশ্যই আপনাকে করতে হবে। এখন একটা জিনিস পিওরলি আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাই, এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো গবেষণা হয়েছে। কোনো গবেষণায় কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি যে শাকসবজি বা আপনার খাবারের মাধ্যমে আমাদের করোনা ভাইরাসটা ছড়াচ্ছে। কারণ আমরা যারা বাঙালি আছে বা আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে সবাই কিন্তু এটা রান্না করে খায়, কেউ কিন্তু কাঁচা জিনিসটা খাচ্ছে না। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন আপনি 30 মিনিট বা 1 ঘন্টা করে আপনার রান্না বান্নার এই টাইমটা তো লাগেই, তো তখন যদি কোনো অর্গানিজম থাকে অর্গানিজম একটা কিল হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলতে চাই প্রথমে হচ্ছে যে আপনি কিভাবে যাবেন, আপনার যে বাজারে যাবেন বাজারে আপনার সিস্টেমটা কি থাকবে, আপনার 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 নিরাপত্তার জন্য আপনি কি করবেন। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, টি এর কথা বলতে পারি। টি, আমরা তো ছোটবেলায় আমরা অ্যালফাবেট শিখেছি ABCDEFGHT, এই টিটা আমাদের মনে রাখতে হবে। টি মানে কি? আমরা যদি আমার শরীরটাকে টি আঁকি, আমার চোখ, আমার নাক, আমার মুখ, ঠিক আছে, এটা লম্বালম্বি, এটা পাশাপাশি। তার মানে আমার শরীরে যদি জীবাণু করোনা ভাইরাস বলেন, করোনা ভাইরাস যুক্ত হলে আমাকে ঢুকতে হবে হয় আমার চোখের মাধ্যমে, হয় আমার নাকের মাধ্যমে, অথবা মুখের মাধ্যমে। এটা ছাড়া কিন্তু আমার আর কোনো কভারেজ নেই। তো সেই ক্ষেত্রে আমাদের মানে পরামর্শ থাকবে যেটা, আপনি যখন বাজারে যাবেন তখন অবশ্যই এই টিটাকে আপনাকে কভার দিতে হবে, এবং যখন আপনি বাইরে যাবেন এই টি সারফেসে আপনি কখনো টাচ করবেন। এখন আপনি কিভাবে কভার করতে পারেন? এখানে কভারটা হতে পারে যে আমাদের মাস্ক ইউজ করতে পারি। এখন মাস্কের ব্যাপারেও আমার কিছু বলার আছে, সুনির্দিষ্ট কিছু বলার আছে যে আপনি মাস্ক কোনটা ব্যবহার করবেন। আমাদের এখানে WHO কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলেছে যে মেডিকেল প্রফেশন ছাড়া অন্য আমাদের যারা সাধারণ মানুষ আছেন আমরা কিন্তু সিম্পল কাপড়ের মাস্ক কিন্তু আমরা ব্যবহার করলেই যথেষ্ট। এরপরে যদি আপনি ইউজ করতে চান আপনি চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন, কিন্তু এখন এটা কিন্তু আপনাকে মানে ম্যান্ডেটরি না যে আপনি বাজারে যাব আমার গ্লাভস পরতে হবে। কারণ গ্লাভস এর মধ্যে অনেক কিছু কিন্তু বাজার আছে, ল্যাটেক্স আছে, বিক্রিল আছে, আপনি কোনটা পরবেন? আমার পরামর্শ থাকবে আপনার যদি নিতান্তই আপনার গ্লাভসটা কেন পরতে ইচ্ছে হয় বা গ্লাভস পরতে চান, আপনি অবশ্যই পলিথিনে কিছু গ্লাভস পাওয়া যায় সেটা আপনি পরবেন। এবার একটা জিনিস আমাকে একটু ব্যাপারটা যেহেতু এসেছে আমি একটা কিছু জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। এখন আমাদের জানি এখন আমাদের টিভি, পেপার, মিডিয়াতে এখন কিন্তু আপনারা দেখলে আমরা দেখতে পারি যে কিভাবে যে আমাদের করোনা ভাইরাসের লক্ষণগুলা কি, এটা আমাদের বারবার এখন ছোট বাচ্চাও কিন্তু জানে এবং মাস্ক পরতে জানে, মাস্কের কথা বলা হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে আপনি মাস্কটা কিভাবে পরবেন, কিভাবে খুলবেন এটা কিন্তু জানতে হবে। কারণ জিনিসটা এরকম না যে আপনি মাস্কটা পরলেই হয়ে যাবে। কারণ আমাদের দেশের বা আমাদের আসলে এখন মাস্কের ব্যাপার নিয়ে কথা বলতে চাইলে আমি বর্তমান চিত্রটা আমার দৃষ্টিভঙ্গিতে বা আমি রাস্তা চলাফেরার ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমাদের দেশে আসলে 3 ধরনের মানুষ এই মুহূর্তে আছে, যদি সচেতনার ভিত্তিতে আমি ভাগ করতে চাই। 1 নাম্বার বলতে পারি যে হচ্ছে অতিরিক্ত সচেতন, 2 নাম্বার বলতে পারি সচেতন, 3 নাম্বারটা হচ্ছে অচেতন। এই 3টা ক্যাটাগরিতে আমি ভাগ করতে চাই।
অতিরিক্ত সচেতন কারা? যারা মনে করে মুখে মাস্ক পরেছে, গগলস পরেছে, ফেশিয়াল ইউজ করেছে, পিপিএ পরেছে, সব ফাইন, সবই সুন্দর। ইভেন রিক্সায় যাচ্ছে, রিক্সায় কিন্তু স্প্রে করে উঠছে। কিন্তু যখন উনি সাপোজ কোনো জায়গায় গেল, উনি খাবার খাচ্ছেন, উনি কিন্তু মাস্কটা খুলে খাচ্ছেন। এখন যেটা সুনির্দিষ্ট ভাবে বলে দেয়া, আপনি যখন একটা মাস্ক খুলে যখন আপনি খাবার দাবার খেতে তো হবেই, খাবার খেতেই হবে, তখন কিন্তু ওই মাস্কটা আপনি সেকেন্ড টাইম পড়তে পারবেন না, কারণ এটা যখন খুলে যাবেন ওইটা কিন্তু যে প্রোটেকশনের ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি নতুন একটা, আপনার যদি পাশে আপনার ব্যাগে যদি আরেকটা মাস্ক থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আমরা মাস্কটা পরবো কিন্তু রাস্তাঘাটে কিন্তু দেখা যায় এরকম যে কেউ মাস্ক পরে আমাদের থুতনির মধ্যে ঝুলিয়ে, কেউ হচ্ছে কানের মধ্যে ঝুলিয়ে, কেউ হচ্ছে নাকটাকে ঝুঁকে আছে, মুখটা কিন্তু কভারেজ নেই। তার মানে এটা কিন্তু আপনি ইমপ্রপার হয়ে গেল। তো এই টাইমে কিন্তু আপনার যেহেতু আপনার প্রোটেকশনটা ঠিক মতো নেই, তাহলে কিন্তু জীবাণুটা আপনার কিন্তু সহজে আপনার শরীরে ঢুকতে পারে। আপনি কিন্তু প্রবেশদ্বারটা খোলা রেখেছেন। আরেকটা হচ্ছে ক্যাটাগরি আছে অসচেতন, একদম সম্পূর্ণভাবে অতিচেতন, মানে অসচেতন যেটা আমরা বলতে পারি। অসচেতন তারা যারা টোটালি মাস্ক ইউজ করেন, তাদের কাছে কোনো না কোনো একটা এক্সকিউজ থাকে, আরে আমার তো হবে না, আমি গরিব মানুষ, বা আমি তো, আমার ধর্মীয় একটা ব্যাপার হতে পারে, যে আমার আমার রিলিজনে হতে পারে না, এরকম কিছু একটা ব্যাপার কিন্তু কাজ করে। আর আমরা এখন এই মুহূর্তে আসলে একটা অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি, যাকে আমরা দেখতে পারি না। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার শত্রুকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে অবশ্যই প্রপার সিস্টেমে আমার চলতে হবে। এবার আসেন বাজারের ব্যাপারগুলো, বাজারের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আমি ফার্স্টে বলেছি খাবারে এখনো পর্যন্ত সেই পরিমাণে করোনা ভাইরাস ছড়াচ্ছে এরকম কোনো এভিডেন্স নেই। হয়তো চীনের ক্ষেত্রেটা আলাদা ছিল, ওরা ডাইরেক্ট হচ্ছে গিয়া যে আপনার একদম কাঁচা মাংস বা ওইগুলোর সাথে খেত, কিন্তু আমাদের দেশগুলোর মধ্যে যদি আমি তুলনা করতে চাই, আমরা কিন্তু প্রপার কুকিং এ খাই, সিদ্ধ করে খাই। সেক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি সবুজ শাকসবজি ফলমূলটা আপনি যখন বাজার করে আনবেন, তখন যেটা করবেন, একটা প্রবাহিত মানে প্রবাহমান পানির মধ্যে, মানে হচ্ছে রানিং ওয়াটারে আপনার প্রথমে যেটা করে 20 থেকে 30 মিনিট করে আপনি আপনার যে শাকসবজি আছে, ফলমূল আছে, এটাকে আপনি পরিষ্কার করবেন। এখন পরিষ্কারটা কিভাবে করবেন, এটা কিন্তু আবার কথা বলা আছে। পরিষ্কার জন্য আপনি করতে পারেন যেটা হচ্ছে, আপনি স্কাবিং করতে পারেন। ঠিক আছে, রাবিং করে আমি এটা ঘষে ঘষে আমি ফেলতে পারি। এমন হতে পারে আপনি বাজার থেকে আলু আপনি নিয়ে এসেছেন, আলু তো জানি আলু হলো রুট থাকে, আলু আছে, গাজর আছে, এটাকে আপনি কি করবেন? এটাকেও কিন্তু আপনার করতে হবে কি, এটা যেহেতু মনে করেন মাটিতে জন্মায়, এটার মধ্যে যে কোনো আপনার করোনা ভাইরাস থাকার দরকার নেই, অন্য জীবাণু তো থাকতে পারে। সেক্ষেত্রে আপনার প্রপারলি আপনাকে পরিষ্কার করতে হবে। ইভেন দরকার পড়লে আপনার চাটনি বা স্ক্যাবিং করে আপনাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করারও সিস্টেম আছে। পরিষ্কার করার সিস্টেমটা এরকম হচ্ছে, আপনি যখন বাজারের থেকে আপনি নিয়ে আসলেন, আপনি কি সাথে সাথে আপনি হাত দিয়ে ফেলবেন? আপনি সাথে সাথে হাত দেবেন না। ফার্স্টে আপনার হ্যান্ড ওয়াশ করতে হবে প্রপারলি 20 সেকেন্ড। আপনাকে প্রপার স্টেপে, আমাদের হাত হ্যান্ড ওয়াশের যতগুলো স্টেপ আছে, এটা ফর্মালিটিটা আপনি প্রপারলি করার পরে আপনার যে আপনার যে আপনার যেটা হচ্ছে সবজি বা যেগুলা, আমরা সুন্দরভাবে এটা পরিষ্কার করবো। এবার আসেন ফলের ব্যাপারগুলা। ফল বা মনে করেন যে আমাদের খোসাযুক্ত কিছু সবজি আছে, এগুলাকে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা ঠান্ডা পানিতে 30 থেকে 40 মিনিট আমরা চুবিয়ে রাখতে পারি। চুবিয়ে রাখার পরে আমরা কোল্ড ওয়াটারে যখন এটা চুবিয়ে রাখবো, এরপরে যেটা হবে, আমরা একটা পরিষ্কার তোয়ালে হতে পারে বা পরিষ্কার প্যাকের কিছু হতে পারে, যেটা দিয়ে আমরা এটাকে ড্রাই করবো। এটা হচ্ছে প্রপার সিস্টেম। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, আমি ক্লিয়ারলি বলতে চাই, আপনি যেখানে সবজি কাটছেন বা যেখানে আপনি মাছ কাটছেন, দুইটা কিন্তু একত্রে কাটবেন। ঠিক আছে, যদি কারণ কোনো না কোনো কিছুতে জীবাণু থাকতেই পারে। যেমন আমি সাপোজ মনে করি মাংস বা মাংস বা আমি কাটলাম, তো এখানের মধ্যে কিন্তু মূলত থাকে চর্বি থাকে। তো চর্বি কিন্তু ইনফেকশনটা চর্বির মধ্যে থাকতে পারে। তো একই জায়গায় করলে কিন্তু আপনার যদি করোনা দরকার নাই, যে কোনো জীবাণু কিন্তু আপনার মধ্যে যেতে পারে। তো আমার অপশন হচ্ছে, আপনি প্রপারলি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একই জায়গায় কাটবেন, একটু ডিস্টেন্স আপনি মেনটেন করবেন। এবং সবুজ শাকসবজি এবং আপনি ফলমূলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি 30 থেকে 40 মিনিট রানিং ওয়াটারে আপনি করবেন, যাতে পুরাটা, এবং দরকার পড়লে আপনি স্ক্যাভিং করবেন, ঘষে ঘষে করবেন, যাতে ময়লাগুলো জীবাণুগুলা পড়ে যায়। এবং আপনার নর্মালি আমরা সাধারণত টুকরাগুলো, এবং এখানে টুকরার ব্যাপারেও কিন্তু গাইডলাইন দেওয়া আছে, টুকরাগুলো এরকম আপনাকে দিতে হবে যে টুকরাগুলো একটু মাঝারি সাইজের হয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমি বড় হলে কি সমস্যা? কারণ মাঝারি চুলগুলার সিদ্ধ করতে কিন্তু খুব ইজি হবে। ঠিক আছে, আমাদের এই সিদ্ধটা প্রপারলি আমাদের যাতে সিদ্ধ হয়, এটার দিকে আমার খেয়াল রাখতে হবে। মানে হচ্ছে, আমি যখন রান্না করব, টেম্পারেচার যখন রান করবে, তখন কিন্তু যদি কোনো ধরনের করোনা ভাইরাস হোক আর যে কোনো অর্গানিজম হোক, সেটা যেন সম্পূর্ণভাবে কিল হয়, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ডাক্তার অঙ্কুর দত্ত, আমি আপনাকে আরেকটি প্রশ্ন এখানে দিতে চাই। আমাদের
কমেন্ট বক্সে এই প্রশ্নটি আসছে যে প্রায়ই বলছেন জনগণ যে আগে কোথাও কোথাও, আমি জানি না কারা এগুলা বলেছেন, আমরা এরকম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাই নাই। এখানে আপনি আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমাদের একজন মাইক্রোবায়োলজিস্ট স্যার আমাদের মধ্যে আছেন, যে বাজার থেকে আমরা যে সকল শাকসবজি কিনছি বা ফলমূল কিনছি বা মাছ মাংস কিনছি, সেটা বাসায় নিয়ে এসে কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করব কিনা। যেমন একজন বলেছেনই যে আমরা কি এখানে ব্লিচিং পাউডার, যেটা ডাইলিউশন অর্থাৎ অনেক বেশি পানির মধ্যে অল্প একটু ব্লিচিং পাউডার দিয়ে সেটা দিয়ে পরিষ্কার করতে পারি কিনা, বা বাজারে ভিনাইল পাওয়া যায়, এরকম কোনো কেমিক্যাল আমরা ইউজ করব কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কেউ কেউ বা কারা যারা এই কেমিক্যাল গুলা ইউজ করছেন এখনো না জেনে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই কেমিক্যালের জন্য আমাদের মানব দেহের কি ধরনের ক্ষতি হচ্ছে? এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। পাশাপাশি আমাদের আজকে আরেকজন অতিথি আছেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এন এম ওয়াহিদুর রহমান স্যার। আপনি এই প্রশ্নটির সাথে ডাক্তার অঙ্কুর দত্তের সাথে আপনি একটু কমপ্লিমেন্ট করবেন, আমরা জনগণের জন্য সেটা অবশ্যই জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। যে একটা সুন্দর প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমি একদম ক্লিয়ারলি বলতে চাই যে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে ব্লিচিং পাউডার বা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা যাবে না। গাইডলাইন গুলোতে সুন্দর এবং সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে আপনি যদি খাবারের মধ্যে ব্লিচিং পাউডার গুলার মধ্যে আপনি যদি খাবারের মধ্যে ব্লিচিং পাউডার দেন, এটা কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু মানবদেহে অনেক ধরনের প্রতিক্রিয়া করতে পারে। ইভেন শুধু তাই না, এটা একদম সংশ্লিষ্ট ভাবে আমাদের গাইডলাইন বলে দেয়া আছে। আমরা জানি এখন বিভিন্ন জায়গায় যে আপনার ডিসইনফেক্টেড টানেল ইউজ হচ্ছে। এখানে কিন্তু আমার যেহেতু একজন মাইক্রোবায়োলজিস্ট আছেন, উনি আরো ডিটেলস বলতে পারবেন। এখানে কিন্তু হাইপোক্লোরাস ক্লোরিন ইউজ হয়। এটা কিন্তু মানব দেহের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এটা হচ্ছে হ্যাজার্ড বিলংস করে। তো সেই ক্ষেত্রে ডাব্লিউএইচও কিন্তু এখান থেকে সরে আসতে চেয়েছে এবং এটা ক্লিয়ারলি বলেছে এই ধরনের ডিসইনফেক্টেড এজেন্ট গুলো ইউজ করা যাবে। আর আপনি যদি খাবারগুলা বা ডিসইনফেক্টের কথাই বলে থাকেন, আপনি বলবো শুধুমাত্র আমি যে প্রসেসিং আপনাকে বলেছি সেই ক্ষেত্রে করলেই আপনি যথেষ্ট। এরপরে আপনি যদি আরো কিছু করতে চান, অনেকে দেখা যাচ্ছে আপনার ওই যে ভিনেগার ইউজ করে বা লবণ ইউজ করে, এটা একটা মিশ্রণ তৈরি করে, ওইটা করা যেতে পারে। বাট আমি কখনোই বলবো না যে এটা করেন, কারণ আপনি যদি প্রবাহমান পানির সাথে যদি আপনি ঘষে ঘষে জীবাণুগুলো পরিষ্কার করেন, আলটিমেটলি কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। ইন দ্য মেইন টাইম যখন 30 মিনিট বা 40 মিনিট করেন, তাহলে জীবাণু কিন্তু অনেকখানি চলে যাবে। এবং যখন আপনি এটাকে প্রপারলি কুকিং করবেন, তখন কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার পরে কিন্তু এই জীবাণুগুলো থাকবে। আর বাকি যে কোশ্চেনের যে ইয়াটা, আমি আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, স্যার বাকিটা অ্যাড করবেন। তো ধন্যবাদ। আমি স্যার আপনি অঙ্কুরের এখানে অ্যাড করতে চান স্যার যে সবজি আমি শাকসবজি বা ফলমূলের ক্ষেত্রে? আমি এখানে অঙ্কুরের সাথে একমত। সে যেটা বলেছে যে এটা সবজি শাকসবজি, এটা রানিং ওয়াটারে ধোয়া, এটাই যথোপযুক্ত। এবং এর সাথে আমি মনে করি না যে কোনো কেমিক্যাল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখা, এটা কখনোই ঠিক হবে না, এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এখানে যে জিনিসটা অ্যাড করা যেতে পারে সেটা হচ্ছে যখন এই রানিং ওয়াটার দিয়ে এই শাকসবজিগুলো ধোবে, এবং যিনি ধোবেন তিনি যদি একটা মাস্ক ইউজ করেন ধোয়ার সময়, কারণ এখান থেকে অনেক সময় অ্যারোসল তৈরি হতে পারে রানিং ট্যাপ ওয়াটার থেকে, সেটা যাতে চোখে মুখে বা এগুলোতে না যায়, মাস্ক ইউজ করলে এটা ভালো। এটা একটা। আর ও যেটা বলেছে সেটা হচ্ছে শাকসবজির ব্যাপারটা। এটা ছাড়াও আমরা ডেইলি লাইফে বিভিন্ন রকম আমরা জিনিস কিনে নিয়ে আসি, বিস্কিটের প্যাকেট, বিভিন্ন প্লাস্টিকের জিনিস, দুধের প্যাকেট। এই জিনিসগুলোকে আমরা যদি স্টেরিলাইজ করার কথা বলি, তাহলে আমরা ভালো হয় একটা হচ্ছে যে সাবান পানি আমরা ইউজ করতে পারি কম দামের ক্ষেত্রে, এবং সাবান পানি দিয়ে সেটাকে আমরা ভালো করে মুছে ফেলতে পারি সেই প্লাস্টিকের ফয়েল গুলোকে, অথবা আমরা এখানে অ্যালকোহল ইউজ করতে পারি। এই দুটো জিনিসকে আমরা ইউজ করতে পারি এরকম প্লাস্টিক জাতীয় দ্রব্যাদিগুলোকে স্টেরিলাইজ করার ক্ষেত্রে। এটা আমি অ্যাড করতে চাই, যেগুলো শাকসবজি ছাড়াও, যেটা আমরা ডেইলি বাইরে থেকে কোনো প্লাস্টিকের বোতল বা বিভিন্ন রকম জিনিস আমরা নিয়ে আসি, সেগুলোকে আমাদের প্রপার স্টেরিলাইজ করা উচিত। এবং স্টেরিলাইজ করার পরে এবং পূর্বে আমাদের অবশ্যই হাতটা ভালো মতো ধুয়ে নিতে হবে সাবান পানি দিয়ে, অন্ততপক্ষে 20 সেকেন্ড আমরা ভালো মতো হাতটা ধুয়ে নেব। সো এটা করলে আমার মনে হয় যথেষ্ট। এবং বাইরের রেস্টুরেন্ট গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ রেস্টুরেন্ট ইজ ওয়ান অফ দ্য সোর্স, যেখানে টেবিলে যেখানে বিভিন্ন রকমের মানুষ সেখানে বসে, সেখানে হাঁচি কাশি দিচ্ছে, কথা বলছে, এদের মাধ্যমে সেই টেবিল চেয়ার গুলো এফেক্টেড হচ্ছে। সো রেস্টুরেন্ট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা যদি খেতেই যাই, সে খাবারটাকে বাসায় নিয়ে এসে আমরা খেতে পারি, সেটাকে গরম করে খেতে পারি, রান্না করে ভালো মতো কুক করে খেতে পারি, কিন্তু রেস্টুরেন্ট জায়গাগুলোকে আমাদের অ্যাভয়েড করাটা এই মুহূর্তে আমার মনে হয় জাস্টিফাই। থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ স্যার।
তাহলে আমরা স্যার এই ব্যাপারটাতে আমরা যদি সাধারণ মানুষের জন্য একটু সামারাইজ করে বলি, যে আপনারা দুজনই এখানে ভালো মতামত দিয়েছেন যে বাজার করার ক্ষেত্রে আপনার পরিবারের সবচেয়ে সুস্থ মানুষ এবং কম্পারেটিভলি যিনি একটু ইয়াং আছেন তাকেই বাজারে পাঠানো উচিত, এবং বাজারের ক্ষেত্রে উনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখার জন্য মুখে মাস্ক পরা এবং চোখে গগলস পরে যেতে পারলে আমাদের করোনা ভাইরাসের জীবাণু মানবদেহে যে 3টি রুটের যায় সেখান থেকে সে বিরত থাকতে পারবে। পাশাপাশি আজকে আলোচকদের মাঝখানে যে আমি মনে করব যে আলোচনাটা উঠে এসেছে যে শাকসবজি, ফলমূল, মাছ, মাংসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাসায় নিয়ে এসে রানিং ওয়াটারে 30 থেকে 40 মিনিট সেটা ধুবেন। এখানে এটাকে বিশুদ্ধকরণ করার ক্ষেত্রে কোনো ধরনের কেমিক্যাল, ব্লিচিং পাউডার, ভিনাইল এগুলোর প্রয়োজন নাই। এবং আমি আপনাদের সাথে আরেকটি জিনিস যোগ করতে চাই যে আপনারা এই কেমিক্যাল গুলো যদি দিয়ে শাকসবজি, মাছ, মাংস ধৌত করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা মানবদেহে কেমিক্যাল যদি কোনো রকম পৌঁছায় তাহলে কিন্তু মানবদেহে গ্যাস্ট্রোএন্টারাইটিস নামে এক ধরনের প্রদাহ আছে, সেই রোগগুলো কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে। তাই আপনি আজ পর্যন্ত আমরা যদিও জানি যে করোনা ভাইরাসের তথ্য শেষ বলতে কোনো তথ্য নেই, প্রতিনিয়তই এর তথ্য পরিবর্তন হচ্ছে, তারপরও আমরা সাধারণ জনগণের জন্য যেখানে প্রতিদিন তথ্য পরিবর্তন হচ্ছে, প্রতিদিন আর্টিকেল আসতেছে, সিম্পোজিয়াম আসছে, প্রতিদিন এক এক ধরনের জার্নাল আসতেছে, সেই জার্নাল, সিম্পোজিয়াম, আর্টিকেল সবগুলো প্রত্যেকদিন আপনারা সাধারণের মাঝে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের এই লাইভ প্রোগ্রাম ছাড়া অন্য কোনো উপায় নেই। প্রত্যেকদিন আপনারা ইন্টারনেট ঘেটে এই ধরনের তথ্য বের করা খুবই সাধ্য। আমাদের এই অনুষ্ঠান কিন্তু মেডিকেল পার্সনদের জন্য না, মেডিকেল পার্সনরা প্রতিদিনই কিন্তু তারা এই আর্টিকেল গুলো পড়ছেন। এই পর্যায়ে আমি স্যারের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই, এন এম ওয়াহিদুর রহমান স্যারের কাছে, যে স্যার আমরা এর আগে আলোচনা করছিলাম যে করোনা ভাইরাসের পরীক্ষার পদ্ধতি সম্পর্কে। এখন স্যার যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সে পরীক্ষা করে কনফার্ম করেছেন যে তার আরটিপিসিআর পজিটিভ, যেহেতু এই পর্যন্ত বা এখন পর্যন্ত বাংলাদেশে এই পরীক্ষাটি সরকার স্বীকৃত এবং এটাই সব জায়গায় হচ্ছে। তাহলে স্যার যে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, সেই ব্যক্তি যে পজিটিভ হলেন সে কখন নেগেটিভ হবেন, বা স্যার তার কতদিন যদি সে বাসায় থেকে চিকিৎসা নেন, কতদিন পরে সে আবার যে আরটিপিসিআর টেস্ট আছেন সেটা করতে যাবেন বা করবেন কিনা, বা বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, যদি স্যার এরকম উত্তর আপনি দিয়ে আমাদের সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেন। ধন্যবাদ, এটা খুব একটা ভালো প্রশ্ন একটা ডক্টর ঝুটনের। প্রথমত, কোভিড পজিটিভ যদি কোনো পেশেন্ট হয়, তাহলে সেই পেশেন্টটা যখন সে হসপিটালে হোক, বাসায় হোক, যখন সে আইসোলেশনে যাবে, তখন আমরা কতদিন পর্যন্ত এই পেশেন্টটা আইসোলেশনে থাকবে, এবং কতদিন পর আমরা আবার পুনর্বার টেস্ট করব কি করব না। সো এই জিনিসটা খুব জরুরি। এবং WHO এই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা গাইডলাইন আমাদের বলে দিয়েছে, যেটা রিসেন্টলি তারা চেঞ্জ করেছে। সেই প্রথম যে গাইডলাইনটা ছিল সেটা আমি আগে বলি। সেটা ছিল 14 দিন পর সেই পেশেন্টের আমরা আরটিপিসিআর টেস্ট করে দেখবো যে তার নেগেটিভ এসেছে কিনা, এবং নেগেটিভ যদি আসে তাহলে একদিন পর আমি টেস্টটা আবার রিপিট করব। অর্থাৎ আমাকে অন্তত 2বার আরটিপিসিআর টেস্ট করে নেগেটিভ হলে আমি তখন পেশেন্টটাকে আইসোলেশন থেকে মুক্ত করতে পারি। So এইটা ছিল আমাদের এতদিন গাইডলাইন। বাট রিসেন্টলি WHO নতুন একটা গাইডলাইন তারা নিয়ে এসেছে, এবং এই গাইডলাইনটা হচ্ছে যে এখন আর আরটিপিসিআর করে নেগেটিভ বলতে হবে এমন না। এটা তারা বলছে যে 3 ধরনের পেশেন্টের ক্ষেত্রে বা যারা সিমটোমেটিক এবং যারা অ্যাসিমটোমেটিক, সেই ক্ষেত্রে তারা বলছে যারা সিমটোমেটিক তারা এক নাগাড়ে 10 দিন তারা থাকবে আইসোলেশনে, প্লাস তার এই 10 দিনের মধ্যে যদি সাপোজ তার 2 দিনের জ্বর, সর্দি, কাশি হয়ে সে ভালো হয়ে গেল, 2 দিনের কাশি ছিল, জ্বর ছিল, বা 3-4 দিনের, এই পেশেন্টটা প্রথম 10 দিন তো অবশ্যই আইসোলেশনে থাকবে। থাকার পরে আরো 3 দিন সে আইসোলেশনে থাকবে, এবং সেই 3 দিনে তার কোনো রকমের হাঁচি, কাশি বা জ্বর, কোনো রকমের উপসর্গ থাকা যাবে না। সো টোটাল 13 দিন তাকে আইসোলেশনে থাকতে হবে, এরপরে সে আইসোলেশন থেকে বের হতে পারে। আর যেই পেশেন্টটা অ্যাসিমটোমেটিক, যার কোনো রকমের সর্দি কাশি বা ছিল না, বাট সে কোনো কারণে এই টেস্ট করে তার পজিটিভ আসছে, কিন্তু তার সেরকম কোনো মেজর উপসর্গ নাই, সেক্ষেত্রে সে 10 দিন পর্যন্ত অ্যাটলিস্ট সে থাকবে হচ্ছে আইসোলেশনে, অ্যাসিমটোমেটিক পেশেন্টদের ক্ষেত্রে। অথবা যদি কখনো এরকম দেখা দেয় যে কোনো পেশেন্টের 10 দিনের জায়গায় তার 14 দিন ধরে সিমটম, তার 14 দিন ধরে কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, তাহলে সেই ক্ষেত্রে 14 দিন পরে তার যদি সিমটম গুলো চলে যায়, তাহলে সে আরো 3 দিন
অর্থাৎ 17 দিন সে থাকবে। কোনো পেশেন্টের যদি 30 দিন পর্যন্ত সাইন সিমটম থাকে, একটা সিভিয়ার কেস, তাহলে সে 30 দিনের সাথে আরো 3 দিন, যখন তার সাইন সিমটমটা চলে যাবে তারপর থেকে 3 দিন পর্যন্ত সে আরো এক্সট্রা থাকবে আইসোলেশনে, অর্থাৎ 33 দিন। অর্থাৎ এখন যেটা ডাব্লিউএইচও এর গাইডলাইন, সেটা যদি সামারি করে বলি, সেটা হচ্ছে মিনিমাম 10 দিন এবং ঊর্ধ্বে সাইন সিমটম থাকলে এটা ক্ষেত্রভেদে 14 দিন, 30 দিন, যার যেটা হোক, তার থেকে এক্সট্রা আরো 3 দিন তাকে অবশ্যই সাইন সিমটম মুক্ত থাকতে হবে। সো এইভাবে আমরা বলতে পারি যে আমাদের নতুন গাইডলাইন অনুযায়ী আমাদের টেস্ট না করলেও চলবে। যেটা আগে আমাদের দুটো পিসিআর টেস্ট করে নেগেটিভ হতে হতো, কিন্তু এখন আমাদের নতুন গাইডলাইন অনুযায়ী, কেন এটা চেঞ্জ করলো ডাব্লিউএইচও, তারা যেটা বলছে যে এটা চেঞ্জ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এত পেশেন্ট হয়ে যাচ্ছে যে আমরা যদি এখন প্রত্যেকটা পেশেন্টের দুটো করে আরটিপিসিআর টেস্ট করতে যাই এবং সেটা যদি নেগেটিভ হয় তারপরে যেন ওয়েট করি, এটা সেটা একটা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে সেরকম আমরা সাপোর্ট দিতে পারছি না, সেরকম সময় না, কেন আমাদের এত রোগী প্রতিনিয়ত আসছে। ওই পেশেন্ট গুলোর আবার দুটা টেস্ট করার মাধ্যমে আমাদের এক তো হচ্ছে রিয়েজেন্ট ক্ষয় হচ্ছে, আহ, অর্থের অপচয় হচ্ছে, এবং ওই পেশেন্ট গুলা রেজাল্ট পেতে আরো 14 দিন 15 দিন লেগে যাচ্ছে। তারা কি হচ্ছে, মানসিক ভাবে তারা ভেঙে পড়ছে, একে তো 14 দিন পর্যন্ত ওয়েট করলাম, এবার টেস্ট আমার আরো 14 দিন হয়ে গেল, আমার রিপোর্টই আসলো না। তো এই ক্ষেত্রে এটা নতুন গাইডলাইন ডাব্লিউএইচও নিয়ে এসেছে যে না, আমাদের টেস্টের দরকার নেই, কিন্তু আমাদের মিনিমাম তার উপসর্গ যখন চলে যাবে, যাওয়ার আরো 3 দিন সে থাকবে হচ্ছে উপসর্গবিহীন, এবং সেটা যে কোনো সময় হোক না কেন। তো আশা করি এটা বুঝাতে পেরেছি যে তার জি স্যার, কখন জি স্যার, এটা টেস্টটা। এটা স্যার অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্যার, এবং এর গুরুত্বপূর্ণ উত্তর আপনার কাছ থেকে আমরা শুনলাম স্যার। স্যার পাশাপাশি যদি স্যার আমি এখানে আমাদের মেডিকেল পার্সনদের কথা বলি স্যার, আমরা যারা করোনা হাসপাতালে কাজ করছি, যে আমাদের যে রোস্টার ভিত্তিক কাজ হচ্ছে, যে আমরা 7 দিন কাজ করি বা 10 দিন কাজ করি, তারপরে 14 দিন আইসোলেশনে থেকে, তারপরে স্যার আবার আমরা হোটেলে 14 দিন আইসোলেশনে থেকে 6 দিন বাসায় আসি, তারপরে আবার কিন্তু আমরা করোনা হাসপাতালে আবার রোস্টার ভিত্তিক ডিউটি করি। সেক্ষেত্রে আমরা যে প্রটোকলটা মেনটেন করছি, যে স্যার আমরা ডিউটির পরে 7 দিন বা 10 দিন পরে আরটি-পিসিআর টেস্ট একটা আমরা চেক করছি, চেক করে যদি এটা নেগেটিভ আসে, তখন আমরা 14 দিন পরে বাসায় আসি। সেই ক্ষেত্রে তো স্যার আমরা ডব্লিউএইচওর যে লেটেস্ট প্রটোকল আপনি যেটা বললেন, সেটা আমরা কি মেনে চলবো কিনা, নাকি আমাদের ডাক্তারদের জন্য বা মেডিকেল প্রফেশনে যারা কাজ করছেন, ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে স্যার কোনো গাইডলাইন অ্যাকচুয়ালি ডব্লিউএইচও দিয়েছে কিনা স্যার? ডাক্তারদেরকে এই যে কাজ করা 7 দিন বা 14 দিন কাজ করার পরে যখন আমরা ডাক্তারদেরকে আইসোলেশনে রাখি, উদ্দেশ্যটা হচ্ছে যে কোনোভাবেই যেন ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মীর থেকে তাদের পরিবারবর্গ যেন এফেক্টেড না হয়। এবং এই ক্ষেত্রে আমরা ডাক্তারদেরকে বিভিন্ন হোটেল হোক বা যেখানে হোক, কোনো একটা জায়গায় তাদেরকে আমরা আইসোলেশন বর্তমানে করছি, বিভিন্ন দেশে করা হচ্ছে, আমাদের দেশে করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যাদের পরিবার যেন এফেক্ট না হয়। এবং কতদিন আমরা এটা আইসোলেশন করি, সাধারণত কেউ 7 দিন বলে, কেউ 14 দিন বলে। উদ্দেশ্য হচ্ছে যে এই পেশেন্ট, এই ডক্টর বা স্বাস্থ্যকর্মীটা যদি সত্যি কাজ করতে যে এফেক্টেড হয়ে থাকে, তাহলে এই 7 দিন বা 14 দিনের মধ্যে তার উপসর্গটা ধরা পড়বে। এখন যদি কারো 7 দিনের মধ্যে উপসর্গ হয়, সে 14 দিন পর্যন্ত থাকবে। যদি দেখা যাচ্ছে না তার কোনো উপসর্গ নাই, এমনও তো হতে পারে সেই স্বাস্থ্যকর্মীটা অ্যাসিম্পটোমেটিক বাট সে পজিটিভ। হ্যাঁ, এটাও তো হতে পারে। এবং এই স্বাস্থ্যকর্মী বলতে আমার নার্স, ওয়ার্ড বয়, ডাক্তার, এখন সবার তো পিসিআর টেস্ট করা সম্ভব না এতগুলো মানে হেলথ স্টাফদের। সেক্ষেত্রে আমরা যেটা করছি যে আমরা 14 দিন পর্যন্ত বলে দিচ্ছি যে ঠিক আছে, তুমি 14 দিন পর্যন্ত থাকো, তোমার যদি করোনা হয়েও থাকে তুমি 14 দিন পরে অন্তত করোনা মুক্ত, এইরকম একটা আমরা। অথবা যদি কারো সাইন সিমটম ডেভেলপ হয়, অনেক ডাক্তারের এরকম সাইন সিমটম ডেভেলপ হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে তো আদার্স ট্রিটমেন্ট চলবে এবং তারা বাকি স্টেপ গুলো নিবে। কিন্তু আদারওয়াইজ এখন পর্যন্ত এটাই ঠিক আছে যে না, সে 7 দিন বা 14 দিন সে আইসোলেশন থাকবে, তার পরিবার যাতে এফেক্টেড না হয়। অথবা ওই ডাক্তার যখন আবার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, তখন যাতে সে নতুন করে আদার্স রোগীদেরকেও এফেক্টেড করে না ফেলে। সো এইটা হচ্ছে এখন পর্যন্ত ঠিকই আছে যে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব ডাক্তারদের যাতে একই সাথে এফেক্টেড করে না ফেলি, সবাই যাতে, সব ডাক্তাররা এফেক্টেড না হয়, সেটাও একটা উদ্দেশ্য এই রোস্টারিং করাটা। ধন্যবাদ। জি স্যার। পাশাপাশি স্যার আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, তারপরে আমরা আবার ডাক্তার অঙ্কু দত্তর কাছে যাব। স্যার আমরা যে আইসোলেশনে থাকছি, যেটা আপনি বললেন যে টেস্ট প্রোটোকল, যে আমাদের মধ্যে করোনার কোনো সাইন সিমটম আসছে কিনা সেটা দেখার জন্য, এবং পাশাপাশি পরীক্ষার বার্ডেনটা কমানোর জন্য। সেই ক্ষেত্রে স্যার আমি যদি বলি স্যার, এই যে যেই পরীক্ষার বার্ডেনটা কমানোর একটা অন্যতম কারণ হচ্ছে যে সারা যেহেতু এই রিএজেন্টের স্বল্পতা আসছে, কিটের স্বল্পতা আসছে, পাশাপাশি ল্যাবের যেহেতু কিছুটা স্বল্পতা আছে, সেই জন্যই কিন্তু এই বিকল্প চিন্তাগুলো ডব্লিউএইচও আমাদের কাছে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছে। তো এই সময়টাতে যখন স্যার একটা রোগীর সিমটম ফ্রি হয়ে যাবে, থাকবে না, তার 3 দিন পরে যখন আমরা তাদেরকে ক্লিনিক্যালি নেগেটিভ মনে করছি,
পাশাপাশি যারা অ্যাসিমটোমেটিক তাদের ক্ষেত্রে অনেক সময় 3 সপ্তাহ থেকে শুরু করে 33 দিন পর্যন্ত WHO বলছেন যে তাদেরকে আইসোলেশনে থাকার জন্য। এই সময়টার পরে স্যার আমরা যদি RT-PCR করে রোগীটা, কারণ একটা সাধারণ জনগণের এক ধরনের একটা মানসিক চিন্তা থাকে বা মানসিক একটা প্রশ্ন থাকে যে আমি নেগেটিভ হলাম কিনা সেটা কিন্তু পরীক্ষা করে আমাকে দেখতে হবে। পাশাপাশি অনেক ধরনের কর্মক্ষেত্র আছে, অনেক ধরনের অথরিটি আছে যারা তাদের যদি কোনো স্টাফ করোনায় আক্রান্ত হয়, তার RT-PCR যদি পজিটিভ হয়, তার কর্মক্ষেত্রে আবার পুনরায় যোগদানের ক্ষেত্রে কিন্তু তখন তারা সার্টিফিকেট চায় যে আপনি করোনা নেগেটিভ হয়েছেন, সেটা ধরনের একটি প্রমাণ নিয়ে আসেন। এই সময়টাতে কি স্যার আমরা এই RT-PCR এর পরিবর্তে অন্য কোনো টেস্ট করতে পারি কিনা, যে আমরা অ্যান্টিবডি টেস্ট বা র্যাপিড কোনো পরীক্ষার পদ্ধতি যদিও আমাদের দেশে এখনো চালু হয় নাই, কিন্তু সেই ধরনের কোনো পরিকল্পনা আপনারা যারা ল্যাবে কাজ করছেন বা আপনারা যারা সরকারি নীতি নির্ধারকদের সাথে একই সঙ্গে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন, তারা আপনারা সরকারকে এই ধরনের সাজেশন দিচ্ছেন কিনা, বা WHO এই ধরনের কোনো চিন্তা করছে কিনা, বা বিশ্বের কোনো কোনো দেশে কি ইতিমধ্যে এরকম পদ্ধতি চালু হয়েছে কিনা স্যার, এইভাবে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে প্রথমত যে একটা পেশেন্ট যার পজিটিভ, সে সুস্থ হয়ে যাওয়ার পরেও, যেটা আমার WHO গাইডলাইন বলছে যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ ক্ষেত্র বিশেষে 10 দিন হোক 14 দিন হোক প্লাস 3 days এক্সট্রা অ্যাসিম্পটোমেটিক থাকলে সে করোনা মুক্ত, বা সে নর্মালি আইসোলেশন থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রেই অফিস আদালত তারা চায় যে না, তার একটা সার্টিফিকেট, যে সেই ক্ষেত্রে সে আসলেই করোনা বিহীন কিনা, আদারওয়াইজ আমার আদার সিস্টেম গুলো একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবার জন্য খুব জানা দরকার। সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে RT-PCR, এটা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আমরা বলছি, এটা বোধহয় অনন্তকালই পজিটিভ থেকে যাবে সারা জীবন। কথাটা একদম ভুল। RT-PCR এইটার পজিটিভিটি সাধারণত 10 থেকে 14 দিন, অর্থাৎ এটা ক্ষেত্র বিশেষে যদি কোনো পেশেন্ট আমার অ্যাসিম্পটোমেটিক থাকে, তার 10 দিন পরে এটা নেগেটিভ হতে পারে। কোনো পেশেন্ট যদি মাইল্ড সিমটম থাকে, সে 14 দিন পর্যন্ত এটা পজিটিভ থাকতে পারে, এরপরে RT-PCR একটা নেগেটিভ রেজাল্ট শো করবে। এবং কোনো পেশেন্টের যদি সিভিয়ার সিমটম থাকে, সেটা হাইয়েস্ট 21 দিন বা হাইয়েস্ট 4 উইকস, অর্থাৎ 1 মাস, এরপরে যে কিন্তু RT-PCR-টা আর পজিটিভ রেজাল্ট দিবে না। অর্থাৎ আমি যদি শর্টকাটে বলি, যে একটা পেশেন্টের নর্মালি 14 দিন পরে এই পিসিআরটা নেগেটিভ রেজাল্ট আসা শুরু করে। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা পেশেন্টের RT-PCR, যেটা আমি জানি রিপোর্ট আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি পেশেন্টটাকে কিভাবে ডায়াগনোসিস করতে পারি যে এই পেশেন্টটা আসলে অ্যাফেক্টেড কিনা, অথবা সে কি করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টেস্টের একটা অন্যতম একটা গুরুত্ব হচ্ছে যে WHO যেটা বলছে যে অ্যান্টিবডি টেস্ট এই ধরনের পেশেন্ট গুলো করা যেতে পারে। যে অনেক পেশেন্ট আসে, তাদের RT-PCR আমরা নেগেটিভ পাচ্ছি, কিন্তু পেশেন্টের উপসর্গ আছে, সাইন সিমটম আছে, এবং পেশেন্ট গুলো ধরা পড়ছে না যে আসলে তার করোনা হয়েছে কিনা। এর অন্যতম কারণ হচ্ছে যে তার 14 দিন হয়ে গিয়েছে, এবং হয়ে যাওয়ার ফলে তার RT-PCR নেগেটিভ আসে। তো এই ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিবডি টেস্টটা করি, তাহলে খুব ইজিলি আমরা সহজেই পেশেন্টটাকে ডিটেক্ট করে ফেলতে পারবো যে পেশেন্টের আসলে করোনা রোগ হয়েছে কিনা। কারণ হচ্ছে PCR নেগেটিভ, বাট 14 দিন পরে অ্যান্টিবডি টেস্ট হ্যাজ এ ভেরি গুড রেজাল্ট, এবং তাদের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি 100%। তো এই ক্ষেত্রে আমাদের RT-PCR মানে অ্যান্টিবডি টেস্ট আসলেই খুব দ্রুত শুরু করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে আমরা এরকম 14 দিন পরে PCR টেস্টটা নেগেটিভ পেতে পারি। তো এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা জিনিস হচ্ছে যে রিসেন্টলি ইউরোপ, UK তে তারা ইমিউনিটি পাসপোর্ট বলে একটা টার্ম চালু করছে, যেটা একটা পেশেন্ট বা একটা পার্সন, সে অফিসে যাবে কিনা, সে ফ্রি মুভমেন্ট করবে কিনা, এইটা তাকে অ্যান্টিবডি টেস্ট করে দেখতে হবে। যদি সে অ্যান্টিবডি টেস্টে পজিটিভ হয়, অলরেডি সে অ্যাফেক্টেড হয়ে গেছে, তার অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, তাহলে এই পেশেন্টটা একটা ইমিউনিটি পাস পাবে, যে ইমিউনিটি পাস দিয়ে সে ফ্রি মুভমেন্ট করতে পারবে, কারণ অলরেডি সে ইমিউনিটি গেইন করে ফেলছে। তো এইরকম ধারণাও আসছে। তো এইরকম ক্ষেত্রেও আমাদেরকে অ্যান্টিবডি টেস্টটা দেখা খুব জরুরি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের 14 দিন পরে PCR টেস্টটা নেগেটিভ আসতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি টেস্টের একটা গুরুত্ব আছে। এটাই। স্যার এক্ষেত্রে ধন্যবাদ। আমি যদি স্যার আপনার কাছে থ্যাংক ইউ স্যার, আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে আমাদের দেশে অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো অথরিটি কিন্তু এই অ্যান্টিবডি টেস্ট করার জন্য সরকারের অনুমোদন চেয়েছিল। কারো কারো অনুমতি এখনো না মিললেও কারো কারো টেস্টের সেন্সিটিভিটি কম,
বা টেস্টের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না। আমি স্যার সাধারণ জনগণের জন্য, পাশাপাশি আমার জানার জন্য, আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট, আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে স্যার এই যে অ্যান্টিবডি আমরা টেস্ট করব, বা আপনি যেটা বললেন যে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আমরা ডিটেকশন করতে পারবো যে এই একটা হচ্ছে যে এই মানুষটা আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিধায় তার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। পাশাপাশি এই অ্যান্টিবডিটা তার শরীরে পাওয়া যাওয়ার মানে হচ্ছে তার একটা ফিটনেস আসলো, সে তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে। এই যে অ্যান্টিবডিটা স্যার আপনারা বলছেন যে আমাদের দেশে এটা খুব সহসায় শুরু করা উচিত, বা বিশ্বের অনেক দেশে হয়তো ট্রায়াল চলছে। এই অ্যান্টিবডিটা কি স্যার করোনা ভাইরাসের জন্য কোনো স্পেসিফিক অ্যান্টিবডি দেখা হচ্ছে, নাকি অ্যাজ এ হোল আমরা কোনো ভাইরাসের এগেনস্টে যেরকম দেখার কথা না দেখে এখন সে একটি রোগে আক্রান্ত, তার থেকে উত্তরণের পরে তার শরীরে অ্যান্টিবডি হয়েছে, নন স্পেসিফিক কোন অ্যান্টিবডি দেখছি স্যার, এই জিনিসটা যদি আমাদের একটু ক্লিয়ার আচ্ছা, করেন। প্রথমত আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। এটা কিন্তু করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে এর রোলটা খুব কম। করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে রোল কিন্তু আহ, বেশি হচ্ছে রিয়েল টাইম আরটিপিসিআর বা আমাদের অ্যান্টিজেন ডিটেকশনের। কিন্তু অ্যান্টিবডি টেস্টের রোলটা ডিটেকশনের ক্ষেত্রে কম হলেও কিন্তু অ্যান্টিবডি টেস্টের যে আদার্স যে ভূমিকাটা আছে, যেটা আমি বললাম যে পেশেন্টের ইমিউনিটিটা ডেভেলপ করেছে কিনা অলরেডি, সেইটা বোঝার জন্য এটা একটা অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট। এবং আহ, কি কোশ্চেনটা ছিল, লাস্ট কোশ্চেনটা আমি একটু স্যার আরেকবার রিপিট করলে। এই অ্যান্টিবডি, স্যার এই অ্যান্টিবডি যেটা আমরা দেখছি এবং ও আচ্ছা, হ্যাঁ ইতিমধ্যে হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গণমাধ্যমে অনেক অনেক প্রশ্নই বুঝতে আসছে পেরেছি। যে এই অ্যান্টিবডিটা কি আমরা ভাইরাসের কোনো স্পেসিফিক অ্যান্টিবডি দেখছি, নাকি আচ্ছা, নন হ্যাঁ আমি স্পেসিফিক কোনো অ্যান্সারটা দিচ্ছি। অ্যান্টিবডি দেখছি। তো অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই অ্যান্টিবডিটা অবশ্যই স্পেসিফিক। এটা সাধারণ মানুষ হয়তো এটা বুঝবে না, কিন্তু আমরা যারা মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট আমরা জানি যে একটা অ্যান্টিজেন বা একটা ভাইরাস যখন ঢুকে ওর এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়। সো আমরা যে এই যে অ্যান্টিবডিটা দেখছি বা রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলছি, এটা কিন্তু করোনা ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি, তার টাইটার। এটা কিন্তু এমন না যে তার বডির অ্যাজ এ হোল অ্যান্টিবডি বা ইমিউনিটিটা কেমন সেটা কিন্তু আমরা দেখছি না। অ্যাজ এ হোল তার ইমিউনিটি লেভেলটা কেমন বা অন্য কোনো অ্যান্টিবডি সব মিলিয়ে কি এটা রিপোর্টটা দিচ্ছে কিনা, নো, এটা স্পেসিফিক করোনা ভাইরাসের এগেনস্টে তার অ্যান্টিবডি। সো দ্যাটস ওয়াই আমি স্পেসিফিক ভাবে বলতে পারি যে এই পেশেন্টটা করোনা ভাইরাসে এগেনস্টে ইমিউন। তার অলরেডি একটা ডিজিজটা হয়েছে বা কোনো কারণে সে অ্যাসিম্পটোমেটিক ছিল, তার ভিতরে গেছে এবং তার অ্যান্টিবডি ডেভেলপ হয়েছে। সো এটা হচ্ছে অ্যান্সার, ইট ইজ স্পেসিফিক। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা খুব আশাবাদী যে হয়তো অতি সম্প্রতি আমরা এই ধরনের একটি টেস্ট পদ্ধতিতে আমরা যেতে পারবো, যার মাধ্যমে হয়তো আমরা আরটিপিসিআর এর মতো একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ টেস্টের উপরে কিছুটা হলেও লোড কমাতে পারবো। এবার আমি একটু স্যার অন্য প্রসঙ্গে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অঙ্কুর দত্তের কাছে যেতে চাই, যে আপনি খুব সুন্দর করে আমাদের সাধারণ জনগণের জন্য বলছিলেন যে আমাদের বাজারে যাওয়ার পদ্ধতি কেমন হবে, আমরা বাজার কিভাবে করব এবং সেগুলো কিভাবে বিশুদ্ধকরণ করব। এখন ব্যাপার হচ্ছে বাজার করতে গেলেই তো আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হয়, টাকার বিনিময়ে তো আমরা বাজার করি। তাহলে যে টাকা, একটি কাগজ যার অনেক মূল্য, সেই টাকার মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে কিনা, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার হচ্ছে যে আমরা কি যেখানে সাধারণ বাজার আছে সেখানে তো টাকা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই, পাশাপাশি আমরা কি যেখানে সুপার শপ গুলো আছে সেই সুপার শপ গুলোতে আমরা কি টাকা ব্যবহার করাটাই উত্তম হবে, নাকি সেখানে আমরা সামর্থ্য অনুযায়ী কার্ড ব্যবহার করা যায়, সেখানে কার্ড ব্যবহার করা উচিত, সে বিষয়ে যদি আপনার মতামত আমাদেরকে বলেন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন এবং সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আসলে একটা কথা আমি আসলে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে টাকা দিয়ে করোনা ভাইরাস ছড়ায় এই ধরনের কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি। কিন্তু টাকা নিয়ে বা কয়েন নিয়ে বা কার্ড নিয়ে এ পর্যন্ত কিন্তু অনেক ধরনের স্টাডি হয়েছে। বিশেষ করে আমি টাকা এবং কয়েনের ব্যাপারে একটু ক্লিয়ার করতে চাই। 2015 সালে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, আপনার দিল্লিতে একটা বিশাল একটা স্টাডি হয়েছে, যে স্টাডিতে ওরা দেখেছে যে 75 রকম মাইক্রোব ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু আপনার টাকার মধ্যে থাকতে পারে। তার মানে কিন্তু এখানে একটা কথাই পরিষ্কার হচ্ছে, আমরা এখনো এভিডেন্স পাইনি যে করোনা ভাইরাস টাকার মাধ্যমে ছড়ায়, কিন্তু 2015 একটা গবেষণায় বলা হয়েছে যে আমাদের টাকার মাধ্যমে 75 রকম মাইক্রো অর্গানিজম থাকে। তার মানে এরকম তো না যে আমি শুধু করোনা ভাইরাসের ব্যাপারে সেফ হবো, বাকি অর্গানিজমের ব্যাপারে সেফ হবো না। সেকেন্ড, আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আমাদের দেশেই খুলনা ইউনিভার্সিটিতেই একটা গবেষণা হয়েছে, 6 মাসের মানে একটা গবেষণা হয়েছিল,
এই গবেষণার বিষয়বস্তু ছিল যে আমাদের টাকার মধ্যে কোনো ধরনের অর্গানিজম, কি কি অর্গানিজম থাকতে পারে। সেখানে একটা জিনিস যেটা দেখা গেল যে ইস্টেরজিয়া কোলাই, যেটা মূলত আপনার স্টুলে থাকে। এখানে আমাদের মাইক্রোবায়োলজি স্যার আছেন, স্যার আরো সুন্দর করে জানেন এবং সুন্দর করে বলতে পারবেন যে স্টুলের যে অর্গানিজমটা থাকে সেই অর্গানিজমটা কিন্তু টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তার মানে এই না যে আপনার টাকার অঙ্কে আপনি টাকা দিয়ে আপনি যখন করবেন, আপনি আপনি করোনা ভাইরাস থেকে মুক্ত হলে কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে আপনি মুক্ত হচ্ছেন না কিনা, আপনি কিন্তু মুক্ত হচ্ছেন না। সেক্ষেত্রে আমার ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে আপনার ইভেন আরেকটা ব্যাপার আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ইভেন আমাদের যখন ওয়ার্ল্ড ওয়াইড যখন মনে করেন করোনা ভাইরাসটা যখন প্যান্ডেমিক হয়েছে, তখন আমাদের সবার মানে ইভেন ডেভেলপিং কান্ট্রি গুলো তো অনেক ওরা মানে এগিয়ে আছে, তাদের মাথায় একটা জিনিস কাজ করছিল। ইভেন তারা গুগলে পর্যন্ত ওরা অনেক সার্চ করেছে যে টাকা পয়সার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কিনা। ইভেন এমন অবস্থা হয়েছে যে গুগলের নাকি জ্যামের মতো অবস্থা হয়েছে, এরকম নাকি সিচুয়েশন হয়েছে। এরকম একটা জিনিস আমি শুনলাম। তবে যেটা হচ্ছে ওরা এটার পরে সারা পৃথিবীতে এটা নিয়ে গবেষণা করছে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে বা স্পেশালিস্টরা বসেছেন, কিন্তু এখনো পর্যন্ত ওইখানে বলা হচ্ছে যে সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গুলো কিন্তু যেতে পারে, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা যেতে পারে বলে কোনো ধরনের সুনির্দিষ্ট কিছু নেই। এবার আরেকটা ব্যাপার বলতে চাই, আমাদের কিছু জানি আমাদের যে চীনের ব্যাপারটা তো আমরা সবাই জানি। চীন কি করেছে, চীনের কাছ থেকে তো আমাদের করোনা কোভিড-19 সার্স কোভিড-19 ভাইরাসটা এসেছে। ওরা কি করলো, ওরা যখন রিকভার করেছে, ওরা তাদের যে মার্কেটে যত আপনার টাকা পয়সা আছে ওরা সবগুলা আপনার উঠিয়ে এটাকে বিশুদ্ধ করে আবার বাজারে ছেড়েছে। তো চিন্তা করেন যে এটা কত একটা মানে মানে আমাদের পৃথিবীর মানুষের ক্ষেত্রে একটা এমন একটা ভয় ভীতির সৃষ্টি করেছে যে এরকম একটা সিচুয়েশন একটা রাষ্ট্রকে করতে বাধ্য হয়েছে। এবং আমরা এটাই পরিষ্কারভাবে বলতে চাই, ইভেন আমেরিকাতে মাঝখান দিয়ে টাকা লেনদেন কিন্তু বন্ধ করে দিয়েছিল, সব কার্ড টার্ড গুলাতে গবেষণা মানে ইউজ করা শুরু করেছে। কিন্তু এখানে কার্ডের ব্যাপারে কিন্তু কথা আছে। আমরা জানি যে প্লাস্টিক জিনিসগুলোর মধ্যে বা এখানে কিন্তু আপনার মনে যদি কোনো ভাইরাস থাকে এটা কিন্তু 72 আওয়ার্স পর্যন্ত সেফ মানে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। অথবা আপনি যে কার্ডের মধ্যে যে আমরা ক্রেডিট কার্ডের যে ইয়াটা থাকে, আমরা যে স্কল করতে চাই, আমরা যখন ক্র্যাশ করতে চাই, ওইখানে যে যদি মানে অর্গানিজম থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনফেক্টেড হতে পারে। সো আমার ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে আপনি নন টাচ টেকনিকে চলে যাবেন। নন টাচ টেকনিক কি হতে পারে, যেমন হচ্ছে গিয়ে আমাদের যেমন হচ্ছে বিকাশ আছে, ডাচ বাংলা ব্যাংকের এগুলো আছে, এটা অনলাইন শপিং টাইপের করতে পারে। আর নিতান্তই যদি করতে হয় আপনি টাকায় যাবেন এবং আপনি টাকা অবশ্যই টাকা আপনার মানে ব্যবহার করার পরে অবশ্যই আপনি হ্যাক্সিসল বা সাবান দিয়ে বা আপনি হ্যাক্সিক্রাফ দিয়ে অবশ্যই আপনাকে ওয়াশ করতে হবে। তো মাই অ্যান্সার ইজ এটাই আপনার কাছে বলতে চাই যে কার্ডের চেয়েও সেফ হচ্ছে টাকা, কিন্তু টাকার ক্ষেত্রে আমি এটা বলতে চাই সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে এবং 20 সেকেন্ড করে হ্যান্ড ওয়াশ করতে হবে। এন্ড যদি একদম ফুললি সেফে যেতে চান আমি বলবো অনলাইন ব্যাংকিং, আপনার বিকাশ হতে পারে, ডাচ বাংলা ব্যাংকিং হতে পারে, এগুলো আপনার জন্য সবচেয়ে সেফ থাকতে পারে। মানে আমি নন টাচ টেকনিকটাকে আমি ফলো করার জন্য বেশি জোর দিতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের ওয়াহিদুর রহমান স্যার কি এখানে কিছু যোগ করতে চান যে আমাদের বার করার ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা কি হবে, এবং মানুষের মধ্যে একটি ধারণা কাজ করে এবং কেউ কেউ দেখা যাচ্ছে যে টাকার মধ্যে স্যানিটাইজার ইউজ করছে, কেউ কেউ টাকা বাসায় এসে সাবান পানি দিয়ে ধুয়ে আবার সেটা রৌদ্রে শুকাচ্ছে, এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা সবার মধ্যে কাজ করছে না, এটা আসলে। কেউ কেউ আসলে আবার টাকাটা আবার স্যার পলিথিনের মধ্যে 3 দিনের জন্য আলাদা করে রাখছে। এই যে জিনিসগুলা কাজ করছে সেটা আসলে কাজ করার একটি কারণ হচ্ছে স্যার এই ভাইরাসটা যেহেতু নতুন, এর অনেক তথ্যই আমাদের কাছে নতুন। আপনি যদি স্যার এর পাশে কিছু যোগ করতে চান। আসলে সত্যি কথা বলতে যে যেটা অঙ্কুরও বললো যে নন টাচ টেকনিক হলে তো ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে এটা সবার পক্ষে সম্ভব নয় এবং টাকাকে পুরোপুরি অ্যাভয়েড করে চলাটাও টাফ টাফ। সো টাকা আমাদের দৈনন্দিন জীবনে লাগবেই, এটা আমাদের নাড়াচাড়াও করতে হবে। আমার যেটা সাজেশন হচ্ছে যে যখনই টাকাটা নাড়া হোক এবং সেটা যদি আমি পথে চলতে এটা আমাকে ধরতে হয়, নিতে হয়, কাউকে দিতে হয়, আমি যেন সবসময় আমার পকেটে একটা স্যানিটাইজার রাখি, হ্যান্ড স্যানিটাইজার, এবং আমি যেন সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজ করে ফেলি। সিম্পল অ্যালকোহল দিয়েই এই ভাইরাসের যেই প্রোটিন ক্যাপসুল সেটাকে ডিস্ট্রয় করা সম্ভব সিম্পল অ্যালকোহল দিয়ে। সো আমি ইজিলি ভাইরাসটাকে কিল করতে পারি আমার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, অ্যালকোহল ইউজ করে। সো আমি টাকা নাড়লেই যে আমার এটা হয়ে যাবে তা না, আমাকে খেয়াল রাখতে হবে আমি যদি টাকাটা নাড়ি, আমি সেই হাতটা যেন আমি নাকে মুখে চোখে না দিই, তার আগে আমি যেন হ্যান্ড স্যানিটাইজার বের করে পকেট থেকে আমি যেন হাতটাকে স্যানিটাইজ করে ফেলি। এটা নট নেসেসারি টাকাকে ধুতে হবে, পলিথিনে রাখতে হবে। ইট ইজ
অ্যাবসার্ড, এটা দরকার নেই। এটা আমাদের যেটা বললাম। এবং আমি যদি মানি ব্যাগটাও নাড়ি তাও আমাকে হ্যান্ড স্যানিটাইজ করা উচিত, কারণ মানে টাকাটাকে নেড়ে আমি মানি ব্যাগের বাইরে আউটসাইড আমি সার্ফেসে হাত দিচ্ছি। সো মানি ব্যাগটাকেও আমাকে রেগুলারলি স্যানিটাইজ করা উচিত, টিস্যু পেপার দিয়ে, অ্যালকোহল দিয়ে বাইরের সাইড। এবং আমাকে যদি বাসায় সুবিধা থাকে আমি হাতটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবো, যদি আমি রাস্তায় থাকি তাহলে আমি হ্যান্ড স্যানিটাইজ করবো অ্যালকোহল দিয়ে। তো এটাই হচ্ছে সিম্পল ওয়ে টু প্রিভেন্ট। স্যার আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু দৈনন্দিন চলার ক্ষেত্রে যে জিনিসটা না হলেই নয় সেটা হচ্ছে মোবাইল। মোবাইল এবং কলম দুইটা প্রশ্নই আমি যদি একসঙ্গে আপনাদের কাছে বলতে চাই যে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে বাসার বাইরে যখন আমরা যাব তখন মোবাইলের জন্য কি কোনো প্রোটেক্টিভ মেজার, যেমন ধরেন মোবাইলের জন্য আলাদা কোনো প্লাস্টিকের কাভার বাজারে এখন অনেক কম নিয়ে আসছে, সেটা আমরা ব্যবহার করব কিনা, মোবাইলটাকে মোবাইলের মধ্যে আমরা স্যানিটাইজার ইউজ করব কিনা, পাশাপাশি মোবাইল ব্যবহার না করে আমরা এখন ব্লুটুথ ব্যবহার করব কিনা, পাশাপাশি যদি আমি বলি স্যার যে মোবাইল ব্যবহার বাইরে না করা উচিত, এই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য যদি আপনারা দেন। পাশাপাশি স্যার কলম কলম যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজনে সবারই প্রয়োজন, সেক্ষেত্রে কলম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে মার্কেটে গেলে, বিভিন্ন অফিসে গেলে, আদালতে গেলে কিন্তু আমাদের অনেক জায়গায় সাধারণ জনগণদের স্বাক্ষর করতে হয়, বিভিন্ন তথ্য লিখতে হয়, অনেক অফিস আছে যেখানে গেলে এন্ট্রি পথে তাদেরকে নাম নথিভুক্ত করতে হয়। সেই বিষয়গুলোর জন্য স্যার আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত যদি থাকে তাহলে স্যার আমাদের জনগণের জন্য বলবেন। ভালো প্রশ্ন। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখন আমাদের করোনা ভাইরাসের ফলে আমাদের সামনের দিনগুলোতে আমাদের যে দৈনন্দিন যেই চলাফেরার ধরন, এটা আমাদের পুরো আমূল পরিবর্তন করতে হবে। আমরা আগে যেভাবে চলাফেরা করতাম এই করোনার পরবর্তী বিশ্বে হয়তো আমরা সেভাবে আর চলাফেরা করতে পারবো না। এক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো, এই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আগে যেগুলো আমরা মাস্ক ছাড়া পড়তাম না, আমাদের হ্যান্ড স্যানিটাইজ ইউজ করতাম না, সাবান পানিতে হাত ধুতাম না, এই জিনিসগুলো আমাদের এখন অভ্যাসে পরিণত করতে হবে। এবং সচেতনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আপনি বললেন যে আমরা বিভিন্ন জায়গায় সাইন করি, একটা অফিসে যে অনেক সময় হাজিরা খাতায় সবাইকে একই পেন দিয়ে সাইন করতে হয়। এই ক্ষেত্রে যদি আমরা সচেতন হই তাহলে আমরা প্রত্যেককে নিজের একটা পেন রাখতে পারি, আমার নিজস্ব একটা পেন, সেই পেনটা আমি ইউজ করতে পারি সাইন করার ক্ষেত্রে, ওই পেনটা আমি ইউজ না করতে পারি। এবং যদি বাই চান্স আমি সেই পেনটা ইউজ করেও ফেলি তাহলে আমি সাথে সাথে যেন আমার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি হাতটাকে স্যানিটাইজ করে ফেলি। সো এই জিনিসটাতে কোনো লজ্জার কিছু নাই, কারণ ওই একটা পেনে বহু মানুষ হাত দেওয়ার ফলে, এটা আসলে সত্যি কথা, সেটা একটা হাইলি কন্টামিনেটেড পেন। এবং সেই পেনটা আমি হাতে, মুখে, নাকে নিজের অজান্তে দিলে আমি সেটা এফেক্টেড হয়ে যেতে পারি। সো এটা কে কি ভাবলো এটা লজ্জা না করে আমি অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ দিয়ে আমি সেটা স্যানিটাইজ করব। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এরকম নট অনলি পেন, এরকম প্রতিটা অবজেক্ট, প্রতিটা জিনিস, টেবিলের সার্ফেস, যে কোনো কিছু আমাকে নিজেদের সচেতন হতে হবে যে আমি কোনো কিছু কিছুক্ষণ পর পর আমি হাত ধোয়া। এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে রিসেন্টলি যেটা আমরা লক্ষ্য করি যে অনেক মানুষ হ্যান্ড গ্লোভস ইউজ করে। এই হ্যান্ড গ্লোভস ইউজ করাটা আসলে হিতে বিপরীত হতে পারে। এটা স্পেশালি যারা সাধারণ মানুষ, তারা হয়তো এটা যেমন একটা অজান্তেই এটা এই ভাইরাসটাকে নিজের বাসা বাড়িতেও নিয়ে চলে আসতেছে এই হ্যান্ড গ্লোভস এর মাধ্যমে। এটা এটা আসলে অ্যাকচুয়ালি বেশি ইউজ করা উচিত হসপিটালে, স্বাস্থ্যকর্মীদের, যারা এই পেশেন্ট ডিল করে তাদেরই হ্যান্ড গ্লোভস ইউজ করে। আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে সাপোজ একটা মানুষ যখন বাসা থেকে বের হলো, একটা নন মেডিকেল পার্সন, সে একটা হ্যান্ড গ্লোভস লাগালো, সে একটা এমন একটা ফিলিংস নিয়ে বের হয় যে আমি হ্যান্ড গ্লোভস লাগাইছি, তো আমি তো সেফ। এখন সে কি করলো, সে একটা বাসের হ্যান্ডেল ধরলো, বাসের হ্যান্ডেল ধরে সে বাসে উঠলো, রিক্সার হাতল ধরলো, এবার রিক্সা থেকে নামছে, উঠছে, সব সার্ফেসে সে সেই হ্যান্ড গ্লোভসটা পরে সে টাচ করছে এবং সে নিজেকে সেফ মনে করছে এবং সে আসলেই সেফ। কিন্তু এই গ্লোভসটা পরে সে যখন বাসায় এসে বাসার এই কোন একটা ডোর নবটাকে টাচ করছে, সুইচটাকে টাচ করছে, সে কিন্তু একটা হাইলি কন্টামিনেটেড একটা গ্লোভস নিয়ে এসে সুইচে, ডোর নবে এটা ছড়া দিচ্ছে। যদি আমি অফিসের কথা চিন্তা করি, একটা যদি ডক্টর, সে যদি বাসা থেকে পরেই হ্যান্ড গ্লোভস পরে বের হলো, সে গাড়িতে উঠছে, সে বিভিন্ন জায়গায় সে এই টাচ করছে গ্লোভস পরে, ইভেন কি সে এই গ্লোভস পরে তার মোবাইলও টাচ করছে এবং এই একটা হ্যান্ডেলে, ডোর নবে হাত দেওয়ার পরে সে ওটা মোবাইলে ধরছে, তার মোবাইলটা কিন্তু কন্টামিনেটেড হয়ে গেল। এবং সে একটা ফিলিংসে থাকে যে না আমি সেফ, কিন্তু সে বাকি সবাইকে, তার অফিসে, তার বাসা বাড়িতে এই গ্লোভস থেকে, এই ভাইরাসটাকে ছড়িয়ে আনসেফ করে ফেলছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সচেতন থাকতে হবে, আমি মনে করি
হ্যান্ড গ্লোভস এর থেকেও বেশি বেটার যে শুধু হ্যান্ড গ্লোভস যদি আমি নাও ইউজ করি, আমি যদি বরঞ্চ না ইউজ করার ফলে আমার আরো এই সচেতনতা বাড়বে। আমি ঘন ঘন আমি হ্যান্ড স্যানিটাইজ করবো, আমি ঘন ঘন একটু পর পর সাবান পানি দিয়ে হাতটা ধুবো, এবং এটা আমাকে আরো সচেতন করে তুলবে। কিন্তু হ্যান্ড গ্লোভস লাগলে আমি যেটা করবো, অসচেতন ভাবে আমি ওই হাত দিয়ে আমি ফোনটা ধরছি, যেটা আপনি বললেন যে ফোনটা আমি কিভাবে ধরবো কি করবো, কারণ আমি হ্যান্ড গ্লোভস পরে সব জায়গায় হাত দিলাম, রেস্টুরেন্টে টেবিলে হাত দিলাম, হ্যাঁ আবার ফোনটা ধরছি, আমি ফোনটা কন্টামিনেট করে ফেলছি। তো ফোনের ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে যে আমি ফোনটাকেও রেগুলার অ্যালকোহল দিয়ে এটাকে আমি হ্যান্ড স্যানিটাইজ করব, টিস্যু পেপার দিয়ে বা কিছু দিয়ে আমি ভিজিয়ে নিয়ে আমি ফোনটাকে রেগুলার আমাকে স্যানিটাইজ করতে হবে। আমি বাসাতে বাসাতে এলেই, বাইরে থেকে বাসাতে এলেই আমি এটাকে প্রথমে আমি ফোনটাকে, মানি ব্যাগ, আমার চশমা, এই সব জিনিসগুলোকে আমি হ্যান্ড স্যানিটাইজ করে করে ফেলবো স্যানিটাইজার দিয়ে, অ্যালকোহল স্প্রে করে। তাহলে আমি সেফ। এবং যদি সম্ভব হয় জুতার নিচে আমি সাবান পানি স্প্রে করলাম, সেটা আমার জুতার নিচে, আমি বাসা বাড়ি থেকে আমি সেই ভাইরাসটাকে নিয়ে আসলাম না। সো এই জিনিসগুলো আমি করতে পারি, এবং ফোনটাকে আমি ইচ্ছা করলে এরকম করে করতে পারি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ স্যার। ডাক্তার অঙ্কুর দত্ত যদি এর পাশে কিছু যোগ করতে চান। বিশেষ করে আমাদের আসলে এই প্রশ্নগুলোই বেশি আসছে, যে মোবাইল কিভাবে ব্যবহার করব, মোবাইলকে কিভাবে করোনা থেকে মুক্ত রাখবো, কলম কিভাবে ব্যবহার করব। এই প্রশ্নগুলাই স্যারের পাশাপাশি বলে দিলেন যে আসলে আমাদের যে সকল দ্রব্যাদির মধ্যে আমাদের আসলে হাতে টাচ লাগে, সেটা দরজার হাতল হতে পারে, ডাইনিং টেবিলের চেয়ারের কারা হতে পারে। এই জিনিসগুলোকেই কিন্তু আমাদের প্রতিনিয়ত হাত দিতে হয়। সুতরাং এগুলোকেই আমাদের আসলে সারফেস ডিসইনফেক্টেন্ট যেগুলো আছে, যেগুলো আমাদের মধ্যে অ্যাভেলেবেল, সেগুলোই ব্যবহার করা উচিত। পাশাপাশি খুব সুন্দর একটি তথ্য স্যার আমাদের মধ্যে দিয়েছেন। আসলে গ্লাভস ইউজ করাটা তো অবশ্যই ভালো, কিন্তু সেই গ্লাভস যেহেতু এই বিশ্ব এখন একটি মহামারীর মধ্যে দিয়ে পার করছে, একটি প্যান্ডেমিক সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমাদের এগুলো প্রিজার্ভ রাখতে হবে মেডিকেল পার্সনদের জন্য, হাসপাতালে ব্যবহার করার জন্য। আমরা জানি যে অনেকেরই তো সামর্থ্য আছে যে প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই ওনারা আলাদা আলাদা করে গ্লাভস ইউজ করতে পারেন, এবং এটি অবশ্যই ভালো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই সচেতনতা যদি না জন্মায়, যে আমাদের যে সকল জিনিসপত্র হাসপাতালে ব্যবহার করা উচিত, সেগুলো যদি আমরা নিজেরা ব্যবহার করি, তাহলে তার চাহিদা বেড়ে যাবে, তার দাম বেড়ে যাবে, এবং হাসপাতালে স্বল্পতা দেখা দিবে। তাই স্যারের ধরেই আমি বলতে চাই যে গ্লোভস আমরা ব্যবহার সাধারণ মানুষের মধ্যে না করি, বরং যদি আমরা সেখানে হ্যান্ড স্যানিটাইজার অল্প কিছু সময় পর পর যদি ব্যবহার করি, এবং যদি সুযোগ থাকে সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত বারবার ধুই, তাহলেই বরং সেটা অনেকাংশে, এবং আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ হবে এবং ভালো কাজ হবে। আপনি স্যারের কথা শুনতে পাচ্ছিলেন যে এই গ্লোভস পরা মানেই তা নয় যে আমি সবকিছু থেকে নিজেকে রক্ষা করছি। এই পরে আপনি যদি মনে করেন যে আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনি রেস্টুরেন্টে চেয়ার ধরবেন, আপনি বাজারে গিয়ে বাজারে ব্যাগ ধরবেন, আপনি বাজারে গিয়ে ফলমূল ধরবেন এই গ্লাভস পরে, আবার সেই গ্লাভস কখনই আপনার কখন যে আপনার মনের অজান্তে সেটা নাকের মুখে বা চোখের কাছে চলে যাবে। এবং যদি যে সকল জিনিসপত্র থেকে আপনি হয়তো গ্লাভস না পরলে সেগুলো ধোয়ার পরে আপনি মনে করতেন যে এখন আমার হাতটা ধোয়া উচিত, হাতটা স্যানিটাইজ করা উচিত, কিন্তু গ্লাভস পরার মাধ্যমে যদি আপনার মনে এরকম একটি ধারণা জন্মায় যে আমার তো গ্লাভস পরাই আছে, সুতরাং আমার তো প্রোটেকশন নেই আছে, সেই ভ্রান্ত ধারণায় যদি সেটি আপনি মনের অজান্তে চোখে, নাকে এবং মুখের সংস্পর্শে যায়, সেখান থেকে কিন্তু আপনার ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। অঙ্কুর দত্ত, আপনি অনেক সুন্দর করে বলছিলেন আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি আছে সেগুলা কিভাবে আমাদের ব্যবহার করা উচিত, নিজেকে কিভাবে রক্ষা করা উচিত। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যেতে চাই যে আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন, যে আসলে আমি এই প্রশ্নটা মাইক্রোবায়োলজি স্যারের কাছে রাখতে চাই, যে আমরা সবাই সারা বিশ্বের মানুষ, বাংলাদেশ সহ সবাই কিন্তু অধীর আগ্রহে নিয়ে বসে থাকি যে কবে একটি এরকম তথ্য, এরকম একটি নিউজ দেখতে পাবো যে করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। সবার মধ্যে এরকম একটি ধারণা কাজ করে যে ভ্যাকসিন হলেই হয়তো আমরা বেঁচে যাই, ভ্যাকসিন হলেই তো আমরা টাকা পয়সা যেগুলো গচ্ছিত আছে সেখান থেকে যত দামি হোক সেই ভ্যাকসিনটা কিনে নিজের শরীরে পুশ করব, আমার বাচ্চাকে দিব, আমার বাড়ির সকলকে দিব, দিয়ে হয়তো আমি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাব, এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে আমি রাস্তাঘাটে সব জায়গায় আগের মতো ঘুরতে পারবো। এই প্রশ্নটি স্যারের কাছে রাখতে চাই যে স্যার এই করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য যেখানে সারা বিশ্ব চেষ্টা করছে, আমাদের দেশেও সম্প্রতি একটি অথরিটি এরকম ঘোষণা দিচ্ছেন যে তারা করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে। আপনি স্যার যদি বললেন সাধারণ মানুষের জন্য
যে আসলে করোনা ভ্যাকসিন আমাদের করোনা ভাইরাস থেকে কতটুকু রক্ষা করতে পারবে। পাশাপাশি এই করোনা ভ্যাকসিনটা আমাদের মতো দেশে কবে নাগাদ আসতে পারে যদি আবিষ্কার হয়। পাশাপাশি এই করোনা ভ্যাকসিন আমাদের কত পার্সেন্ট বা কতটুকু সুরক্ষা দিবে সেটি যদি সাধারণ জনগণের জন্য আপনি স্যার বলেন। ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন। ভ্যাকসিন সবাই আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে নাগাদ ভ্যাকসিন হবে, এবং আমাদের বেশিরভাগ সাধারণ মানুষের একটা ধারণা যে ভ্যাকসিন আসলে আমরা মোটামুটি হয়তো আগের মতো একটা পরিস্থিতিতে চলে যাব এবং আমরা করোনা থেকেই থাবা থেকে হয়তো আমরা মুক্ত পাবো। কিন্তু অনেকে হয়তো জানেন না, যেটা অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট আমরা জানি, এটা হচ্ছে যে এই করোনা ভাইরাস হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো খুবই একটা বিচিত্র চরিত্রের হয়। তাদের একটা বিশেষ ধরনের ক্ষমতা থাকে যেটা সব ভাইরাসের থাকে না। তারা নিজেরা নিজেরা তাদের বাইরের যে অ্যান্টিজেনিসিটি সেটা পরিবর্তন করতে পারে, এবং এই অ্যান্টিজেনিসিটি পরিবর্তন করার ফলে তারা নিজেরা নিজেরা অটোমেটিক্যালি মিউটেশন হয়ে এরা আহ, আহ, পরিবর্তন করে নিজেদের রূপটাকে পরিবর্তন করে ফেলতে পারে। সো অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট যেটা আমি মনে করি, আমরা যদি ভ্যাকসিন আবিষ্কারও করে ফেলি, যেটা আমরা জানি যে অলরেডি 8টা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সারা পৃথিবী জুড়ে, এবং এই 8টা ক্লিনিক্যাল ট্রায়াল মিনস এটা থার্ড স্টেজে আছে, হয়তো এরপরেই এটা বাজারে আসতে পারে। এবং এর মধ্যে আমরা জানি যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা সবচেয়ে এগিয়ে আছে, এটা অতি সত্বর হয়তো বাজারে আসতেও পারে যদি ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুল হয়। কিন্তু এখানে একটা জিনিস যেটা তারাও বলতে যে এই ভ্যাকসিনটা আমাকে প্রোটেকশন দিবে হায়েস্ট 1 বছর বা 2 বছর, এর বেশি এই ভ্যাকসিনটা হয়তো আমাকে প্রোটেকশন দিতে পারবে না। সো এইখানে আমাদের সেই ক্ষেত্রে একটু হতাশ হতেই হয় যে আমরা 1 বছর অথবা 2 বছর অথবা 6 মাস একটা ভ্যাকসিন আমাকে প্রোটেকশন দিল, তারপরে কিন্তু আমাকে আবারও এই ভাইরাসের একটা থ্রেটের মধ্যে যেতে হবে। আমি হয়তো ভাবতে পারি যে ঠিক সেক্ষেত্রে হয়তো আমি আবার ভ্যাকসিনটা নিলাম। এইখানে একটা জিনিস জানানো প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ভাইরাসটা অলরেডি 300 বার 300 টাইমস মিউটেন্ট হয়েছে, অর্থাৎ তারা চেঞ্জ হয়েছে নিজেদের। অর্থাৎ চীনের উহানে যে ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, ইতালিতে কিন্তু সেই ভাইরাস দিয়ে ইনফেকশন হয়নি। অর্থাৎ সেই একই করোনা ভাইরাস, কিন্তু সেটা আলাদা স্ট্রেইন। অর্থাৎ সেই স্ট্রেইনটা যেটা ইতালিতে পাওয়া গেছে, আমাদের দেশে অলরেডি কিছু প্রতিষ্ঠান তারা জেনেটিক অ্যানালাইসিস করেছে, এবং তারা দেখেছে যে আমাদের দেশের যে করোনা ভাইরাসটা সেটা মূলত ইতালির স্ট্রেইনের সাথে সিমিলারিটি, নট চীনের উহানের সাথে। সো এখন এই স্ট্রেইনটা যেটা আমাদের আহ, আহ, আমাদের সমাজে যেটা ইনফেকশন তৈরি করছে, এবং সেই ইনফেকশন এটা আমরা দেখছি যে সারা ওয়ার্ল্ডে এটা হচ্ছে, এটা কিন্তু স্থান টু স্থান, যেমন চায়না টু ইউএসএ ইউকে, ডিফারেন্ট টাইপের প্যাটার্নের ইনফেকশন হচ্ছে। সো যখন আমরা একটা ভ্যাকসিন তৈরি করি, আমাদের যেটা জেনারেল কথা সেটা হচ্ছে ভ্যাকসিন তৈরি করা হয় একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে, একটা স্পেসিফিক একটা ভ্যাকসিন তৈরি করা হয়। সো আমি যদি বলি যে এই ভ্যাকসিনটা আমাকে প্রোটেকশন দেবে সারা জীবন, এটা রং। এই ভাইরাসটা হয়তো 1 বছর পরেই মিউটেশন হয়ে এমন একটা চরিত্র দাঁড়ালো যে তখন সেটা ভ্যাকসিন প্রোটেক্ট করতে পারবে না। তখন আমাকে আবার ওই স্পেসিফিক ভাইরাসের জন্য আবার নতুন একটা ভ্যাকসিন তৈরি করতে হবে, এবং আমরা জানি একটা ভ্যাকসিন তৈরি করা কত কঠিন। অথচ আদারওয়াইজ আমরা এতক্ষণ ভ্যাকসিন তৈরি করে ফেলতাম, সারা বিশ্ব এত এই বিজ্ঞানীরা এই ভ্যাকসিনের পিছনে ছুটছে। যে একটা ভ্যাকসিন তৈরি করতে হলে অনেকগুলো ট্রায়াল দিতে হয়, ক্লিনিক্যাল ট্রায়াল, অনেকগুলো স্টেজ পার করতে হয়। কিন্তু অথচ যদি এটা মানে চায় যে এটা এই ভাইরাসটা পরিবর্তন হয়ে একটা নতুন স্ট্রেন দিয়ে আমরা আবার ইনফেক্টেড হতে পারি। তো এই ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু একটা নট দ্য আলটিমেট সলিউশন। ভ্যাকসিন আমাকে হয়তো প্রোটেকশন দিবে 1 বছর 2 বছর, কিন্তু এমনও হতে পারে এরপরে ভ্যাকসিনটাও আমাকে প্রোটেকশন দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, আমার যে এই যে স্বাস্থ্যবিধিগুলো, আমার যে এই যে হাত ধোয়া ঘন ঘন, আমার যে মাস্ক ইউজ করা, এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এবং ডাব্লিউএইচও যেটা বলে বারবার, যদি এরকম হয় টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, অর্থাৎ টেস্ট করো, পেশেন্টকে আইসোলেট করো, এবং তাকে ট্রিটমেন্ট করো। তো এই জায়গাগুলোতে আমাদেরকে ডেভেলপ করতে হবে, আমাদের দেশের ট্রিটমেন্টে আমরা আরো ডেভেলপ করতে হবে, আমাদের আইসিইউ, আমাদের ভেন্টিলেটর, আমাদের এক্সপার্টস, এই জিনিসগুলো যখন আমরা তৈরি করতে পারবো, হেলথ সেক্টরটাকে আরো ডেভেলপ করতে পারবো, তখন যদি আমাদের করোনা হয়েও থাকে কোনো পেশেন্টের, সে যেন পর্যাপ্ত চিকিৎসা পায়, সে যেন কারেক্ট ট্রিটমেন্টটা পায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে মুক্ত হয়ে আসতে পারবো। করোনাকে হয়তো আমরা একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারবো না, যদি না এটা আল্লাহ চায় বা এরকম কিছু হয় যে না চলে গেল পৃথিবী থেকে, সেটা আলাদা কথা। যদি এটা থেকে থাকে, যেমন ডেঙ্গু ভাইরাস, আমাদের কিন্তু ডেঙ্গু ভাইরাস আমি তো বলবো যে করোনা থেকেও ডেঞ্জারাস, যেটা ডেঙ্গুর 4টা হুম। স্ট্রেন আছে, এবং আমরা একটা স্ট্রেনতে যদি ইনফেক্টেড হই প্রথমবার আমরা কিছু হবে না, কিন্তু বাকি সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ টাইম
যদি এটা হয় তাহলে আমাদের ডেঙ্গু হেমোরেজিক ফিভার থেকে ডেঙ্গু শক সিনড্রোম পর্যন্ত হতে পারে। সো সো একটা আমি যেটা পার্সোনালি অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট মনে করি যে করোনার থেকেও ডেঞ্জারাস ভাইরাস হচ্ছে ডেঙ্গি ভাইরাস, এবং সেটা নিয়ে আমাদের এই যে সচেতনতা, আমাদের যে বর্ষাকালে এখন বাসা বাড়িতে পানি জমছে সেগুলোকে ফেলে দেওয়া, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কম বেশি সবারই অলরেডি ফার্স্ট টাইম ক্লাসিক্যাল ডেঙ্গু হয়ে গেছে, এখন সেকেন্ড টাইম হলেই কিন্তু আমরা যে কোনো সময় মৃত্যু ঝুঁকির মধ্যে পড়তে পারি। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা, নট অনলি যে করোনা ভাইরাস যে একটা ভাইরাস আছে তা না, এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস আসছে, যেটা আমাদের চিকনগুনিয়া, ডেঙ্গি ভাইরাস, এগুলো আমাদের আগে ছিল না, এখন নতুন নতুন এগুলো আগমন হচ্ছে। সো আমাদের এগুলোর সাথে ফাইট করেই মানুষকে টিকে থাকতে হবে। সো করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা ভ্যাকসিন আসুক বা না আসুক, এবং আসলেও হয়তো আমাদের প্রোটেকশন দিবে 1 বছর 6 মাস, এবং আমরা যেটা চায়না আমাদের বলেছে, চায়না হয়তো আমাদেরকে ভ্যাকসিনটা তারা প্রোভাইড করতে পারে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, তারা হয়তো দিবে। কিন্তু সেটার আশায় তাকায় না থাকে আমাদের যেটা উচিত, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মতো, যেমন ইন্ডিয়া অলরেডি তারা এখন বলছে যে না, তারা আগস্ট থেকে ট্রায়ালে যাবে, ক্লিনিক্যাল ট্রায়াল। সো আমাদের দেশে যদি কোনো কোম্পানি এরকম বলে থাকে যে না, আমরা তার ভ্যাকসিনে তারা আগ্রহী তৈরি করতে, তাহলে সরকারের উচিত তাদেরকে আরো রিসোর্স দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে তাদেরকে সামনের দিকে আগিয়ে নিয়ে আসা। কারণ আমাদের দেশের কোন স্ট্রেন দিয়ে আমাদের পিপলদের ইনফেকশন হচ্ছে, সেটা ইউএস এর, ইউকে এর, অক্সফোর্ডের সাথে মিল নাও থাকতে পারে। সেই তো ওরা যে ভ্যাকসিনটা তৈরি করতেছে সেটা হয়তো ওদের দেশের পিপলদের জন্য ভালো মতো প্রোটেকশন দিবে, কিন্তু আমাদের দেশের জন্য যেই ভ্যাকসিনটা দরকার, যে স্পেসিফিক স্ট্রেনের এগেনস্টে, সেটা কিন্তু আমাদেরই স্টাডি করে তৈরি করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট যারা আছে, তাদের রিসার্চ করার ক্যাপাবিলিটি আছে, তাদেরকে আরো সামনের দিকে আগিয়ে নিয়ে আসা, এবং নিজেদের নিজেদের একটা ভ্যাকসিন তৈরি করার মন মানসিকতা নিয়ে আমরা কেন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো, আমরা নিজেরা কেন তৈরি করতে পারবো না? এবং সেই দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এটাই আমি আশা করি যে হয়তো আমাদের সরকারও এটা নজর দিবে, যে আমরা নিজেরা যাতে এটা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি পারে, তারা যদি ভ্যাকসিনের এতদূর অগ্রসর হয়, আমরা কেন পারবো না? সো ধন্যবাদ, আশা করি অ্যান্সারটা বুঝতে পারি। হ্যাঁ স্যার, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি দিলেন। আসলে শুধু যে ভ্যাকসিন অন্যান্য দেশে আবিষ্কার হচ্ছে, সেই ভ্যাকসিন আসলেই যে আমরা বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাব, পাশাপাশি সেই ভ্যাকসিন আমাদের দেশের জনগণ যারা করোনায় আক্রান্ত বা করোনার থেকে মুক্তির জন্য ভ্যাকসিন নিব, সেটা যে কার্যকর হবে তা কিন্তু না। যেহেতু আপনি বলেছেন, এবং এটা আমাদের মধ্যে অনেকেরই হয়তো এই তথ্যটা জানা, যে এই ভাইরাসটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কিন্তু তার চরিত্র পরিবর্তন করছে, যেটাকে আমরা মিউটেশন বলছি মেডিকেলের ভাষায়। সেই মিউটেশনের কারণে সে তার যে অ্যান্টিজেনিসিটিটা পরিবর্তন হচ্ছে, সেজন্য কিন্তু সব দেশের ভ্যাকসিন সব জায়গায় কাজ হবে তা না। হয়তো চীনের যে করোনা ভাইরাসের চরিত্র, সেটা বাংলাদেশের চরিত্রের সাথে মিল না থাকে, সে চীনের ভ্যাকসিন আমাদের কাজ হবে না। তাই আমাদের দেশে যারা এই উদ্যোগ গ্রহণ করছে, তাদের সাথে হয়তো আমাদের বলবো যে সাহায্যের হাত বাড়ানো উচিত, এবং আমাদের এই এই ক্ষেত্রে হয়তো আরো বেশি কাজ করা উচিত, যাতে আমাদের দেশে সেই ভ্যাকসিনটা তৈরি হয়। এখন আমি যদি ডাক্তার অঙ্কুর দত্তর কাছে আবার একটি প্রশ্ন নিয়ে আসতে চাই, যে ডাক্তার অঙ্কুর দত্ত, আপনি নিশ্চয়ই এই কথাটা বলবেন যে করোনা ভাইরাস ইতিমধ্যেই কিন্তু আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন যে কমিউনিটি ট্রান্সমিশন মানে হচ্ছে, ধরেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু সেই করোনাটা কোন জায়গা থেকে আসলো বা কার মাধ্যমে আসলো বা কার থেকে আপনি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলেন, সেটা যখন আননোন হয়, তখনই কিন্তু আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলে ফেলি। অর্থাৎ আপনি একটি মহল্লায় থাকেন, সেই মহল্লার একটি বাড়িতে আপনি থাকেন, আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, কিন্তু কোন জায়গা থেকে, কোথায় তার সোর্স আপনি জানেন না, তখনই কমিউনিটি ট্রান্সমিশন আমরা কিন্তু বলতে পারি। এই কমিউনিটি ট্রান্সমিশনের মতো একটি পর্যায়ে আমাদের আসলে যে করোনা ভাইরাসের লক্ষণ আছে, সেই লক্ষণ দেখা দিলে কি আমাদের নিজ থেকে বাসায় যদি সুযোগ থাকে বাসায় আইসোলেশনে যাওয়া উচিত, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যাওয়া উচিত, নাকি করোনা টেস্টের জন্য আমাদের সবাই ল্যাবরেটরিতে বা যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে থাকা উচিত? এই বিষয়ে যদি আপনার মতামত আমাদেরকে ব্যক্ত করেন। আচ্ছা, ধন্যবাদ। একটা দরকারি একটা তথ্য আমাদের এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আমি মনে করছি একটা সুন্দর প্রশ্ন করেছেন, সময় উপযোগী। সেটা হচ্ছে একটা কথাই আমি বলি যে আমাদের যে হেলথ এডুকেশনটা হচ্ছে টিভি, আপনি আমরা যে পেপারে আমরা দেখতে পাচ্ছি, মোবাইলে আমরা ফোন করলেই দেখি, কিন্তু অনেক কথা বলছে, তাই না? কি জন্য বলছে? উই আর গিভিং দ্য হেলথ এডুকেশন টু অল অফ দ্য পিপল। এটি হচ্ছে মূল। যখন মনে করেন আমার দেশে, আমাদের মনে করেন সাপোজ এই যে সিমটম গুলো দেখিয়েছে, তাতে কিন্তু শেখাচ্ছে যে আপনার সমস্যা হতে পারে, তো এইটা আপনার মাথায় রাখতে হবে।
সেকেন্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এখন আমাদের যেটা হলো আমাদের কিট প্রবলেম আছে। যদি আপনার লক্ষণগুলো 2 বা 2 এর অধিক হয়, আমি বলবো স্যারের সাথে আমি এক কথায় বলবো যে আমি পরীক্ষাটা করলে বেটার। কিন্তু এখন এখানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা ভাইরাস কিন্তু কখনো কিন্তু একদম নিশ্চিহ্ন হবে না, এটা নিয়ে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। তো বেঁচে থাকার ক্ষেত্রে স্বাস্থ্যবিধিটাই আমাদের মেইন। এখন কিভাবে স্বাস্থ্যবিধিটা মেনে নিবেন? আমরা আপনার গ্লাভস পরি বা মাস্ক পরি সবই আছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু ডিজিজের চিকিৎসা করি, ঠিক আছে? আমাদের দেশে এখন যেটা হচ্ছে আমাদের দেশে মানে অমানবিক কিছু সিনারি আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে কেউ যদি করোনা আক্রান্ত হয়ে যায়, করোনা আক্রান্ত হয়ে গেলে কি হচ্ছে তাকে তার ফ্যামিলিকে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, অনেকজন প্রবলেম ফেস করছে আশেপাশের মানুষ। তার মানে আমাদের একটা কমিউনিকেশন বিশাল একটা গ্যাপ, একটা ব্যারিয়ার রয়ে গেছে। এই ব্যারিয়ারটাকে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ এবং আপনি জানতে চেয়েছেন যে ইনফেকশন পেশেন্টের কন্ট্যাক্ট ট্রেসিং এর ব্যাপারে একটু জানতে চাচ্ছেন, আমি একটা কথা বলি। আমরা যারা এপিডেমিওলজিস্ট আমাদের পাবলিক হেলথের একটা জিনিস হচ্ছে বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার, যেটাকে বলে আরও। আরো মানে হচ্ছে আমাদের বেসিক অ্যাভারেজ নাম্বার যারা হচ্ছে ইনফেক্টেড হয়েছে, এটা হচ্ছে কি আরো বলে। সাপোজ মনে করেন আমার একটা মহল্লার মধ্যে মিস্টার এক্স আছেন, সে এক্স এ করোনাতে আক্রান্ত হলো। এই এক্স এর মাধ্যমে তার আরো 10টা ফ্রেন্ড ওর ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবের সাথে এক্স এ কন্টাক্টে ছিল। তো আলটিমেটলি এই যে আমি এখন ট্রেসিং এর মাধ্যমে এই যে মিস্টার এক্স আর বাকি যে 10 জনের সাথে যোগাযোগ করেছে বা কন্টাক্টে গিয়েছে আমরা খুঁজে বের করবো, এবং খুঁজে বের করে তাদেরকে আমরা একটা আলাদা আইসোলেশনে রাখবো। এবং আইসোলেশনের কথা হতে পারে 14 দিন হতে পারে, এটা আপনার হোমে হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, সবই হতে পারে। এবং এটা কি করব, এবং এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে এই পেশেন্ট গুলোকে ফলো আপে রাখতে হবে যে কার ইনফেক্টেড হচ্ছে, কে ইনফেক্টেড হচ্ছে, কে ইনফেক্টেড হচ্ছে না। কেউ ইনফেক্টেড হলে তাকে অবশ্যই সেই ম্যানেজমেন্ট দিতে হবে। আর যে ইনফেক্টেড হবে না তাকে বলা হবে যে 14 দিন আপনিও আইসোলেশন চলে যান। আমি ক্লিয়ারলি একটা কথাই বলতে চাই যে কেউ যদি ইনফেক্টেড হয় বা কেউ যদি জ্বর বা এখন যেহেতু সিজনাল ফিভার আমাদের দেশে কমন বা এই ধরনের কোনো প্রবলেম হলে আমার মনে হয় যে আপনি ফার্স্টে আইসোলেশনে যাবেন। 1 বা 2 এর অধিক যদি আপনার সিমটম অনেকদিন ধরে থাকে, সেক্ষেত্রে মানে আপনার কয়েকদিন ধরে হচ্ছে আপনি ফিল করছেন যে প্রথমে জ্বর ছিল, জ্বরের মাত্রাটা 99 ছিল, 101 ছিল, 102 ছিল, হঠাৎ করে গলা ব্যথা বেড়ে গেছে, কাশি হচ্ছে, আপনি এই ধরনের হলে অবশ্যই আপনি টেস্ট করাবেন। কিন্তু আমি একটা কথাই বলতে যাচ্ছি যে আমাদের যে টেস্ট, আমাদের জনসংখ্যা অনুযায়ী টেস্টের ক্ষমতা কিন্তু সীমিত, যেটা স্যারও বলেছেন। তো আমাদেরকে যে জন্য গভর্নমেন্ট থেকে 333 একটা নাম্বার দিয়েছে, আপনি গভর্নমেন্টে আপনি বিনা টাকায় আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। সেকেন্ড জিনিস আমি একটু আজকে অনুষ্ঠানের মধ্যে আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, কোনো মানুষ যদি মারা যায়, করোনাতে আক্রান্ত মারা যায়, তার সাথে অমানবিক ব্যবহার করবেন না, এরকম সিচুয়েশন আপনার হতে পারে। আর করোনা ভালো বা খারাপ কিছু না, করোনা কিন্তু আমাদেরকে দেখিয়েছে যে আমাদের মানবিক কিভাবে হতে হয়। কারণ আমাদের যে হিউম্যানিটিটা, আমার মনে হচ্ছে আমাদের একটা মিসকনসেপশনে আমাদের হিউম্যানিটিটা আমরা আজকে হারিয়ে ফেলেছি। কিরকম আমি বলতে চাই যে যেহেতু মনে করেন কেউ মারা গেলে দেখা যাচ্ছে তাকে লাশটাকে আমরা দাফন করতে পর্যন্ত বাধা দিচ্ছি। একটা কথা সুনির্দিষ্টভাবে বলতে চাই, কেউ যদি মারা যায় তার অর্গানিজমটা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা হাইস এর মধ্যে কিন্তু এই অর্গানিজমটা ডিসঅ্যাপিয়ার করে। তো সেক্ষেত্রে আমরা যদি ওনাদেরকে যদি আমরা সাহায্য না করি, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এই সমস্যা আপনার হতে পারে। আরেকটা জিনিস আমি বলতে পারি, এটার জন্য আমাদেরকে এখন দরকার হচ্ছে পাড়া মহল্লাতে এই যে কমিউনিকেশন যে গ্যাপটা, আমাদের যে মিসকনসেপশনটা আছে, এটা ক্লিয়ার করতে হবে। এটা কিভাবে করতে পারেন? আমার মহল্লার কি আছে, আমার মহল্লাতে ওয়ার্ড কমিশনার থাকতে পারে, আমার এখানে স্কুল টিচার আছেন, উনি এগুলাতে জন সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপনার সারা জীবন বাঁচতে হবে, আপনি কিন্তু পুরোপুরি যে মানে বেঁচে যাবেন এরকম কিন্তু না। সো আমাদের মনে হয় আমাদের এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং কোনো জ্বর হলে আমরা আইসোলেশনে যাব, এবং সঠিক পদ্ধতিতে গেলে আশা করি আমাদের ভবিষ্যৎ আগের মতো তো আমরা হয়তো ফিরে পাবো না, কিন্তু ভবিষ্যৎ জীবনটা আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে সুযোগ বা আমাদের পথ যোগাবে আমার বিশ্বাস। আর আপনারা দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। এবং আপনি অবশ্যই, আমি স্যারের সাথে একমত, যেটা হচ্ছে আপনি গ্লাভস পরাচ্ছে, আপনি একটু পর আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন, অ্যালকোহল প্যাড দিয়ে আপনার হাত হ্যান্ড ওয়াশ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুব এফেক্টিভ হয়ে দাঁড়াবে। এবং হচ্ছে আপনারা পিপিএ পড়েন বা যে ব্যাপারগুলো আছে, এটার সাথে অনেক মেডিকেল পার্সনদের জন্য রেখে দেন। কারণ কি আমাদের কিন্তু সারা বাংলাদেশে পিপিএ শর্টেজ আছে। আমি জানি আপনাদের পক্ষে কেনা সম্ভব, কিন্তু ভাই আপনি তো কিনেছেন, হয়তোবা এইটা দরকার ছিল একজন ডক্টরের। তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনি সেভ করেন আপনার টিকে, আপনি প্রোটেকশন করেন, আপনি অ্যালকোহল পেড ইউজ করেন, হেক্সিসোল করেন, দিস ইজ এনাফ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি
দূরত্ব মেনটেন করো, সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলি সেভাবে মেনটেন করলে আশা করি এই দুর্যোগ দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ। ডাক্তার অঙ্কুর দত্ত, একটা প্রশ্ন আছে, আমরা ইতিমধ্যে এই প্রশ্নটির আনসার আলোচনা করেছি, তারপরেও আপনি যদি দর্শকের জন্য এটির আনসার দেন যে মোবাইল ফোন কিভাবে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে পারি, এর বিশুদ্ধতা নিশ্চিত করতে করণীয় কি, আপনি যদি সংক্ষেপে এর উত্তর দেন। জি জি, আমরা এটা প্রশ্নটা জবাব দিয়েছি। আমি যেটা বলবো, যে কোনো টাচেবল প্রোডাক্ট বা টাচেবল জিনিস আমরা টাচের মাধ্যমে ইনফেকশন হতে পারে। একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের করোনা ভাইরাস কিন্তু ইটস নট সো মাচ ইনফেকশাস দ্যান দা ইভোলা। ইভোলা কিন্তু আরো ইনফেকশাস ছিল, যে এরকম না যে আমি টাচ করলেই হতে পারে। এখন ওইটা জিনিস আমরা যেটা চিন্তা করতে পারি যে হাঁচি দিলাম, হয়তো হাতের মধ্যে আমার হাঁচিটা দেওয়া ছিল, আমার অর্গানিজম ছিল, এটা আমার কি বলে আমার মোবাইল আমি টাচ করি, তাতে অর্গানিজমটা থাকতে পারে। আমার কথা হচ্ছে যেটা, আপনি যখনই কোনো টাচেবল প্রোডাক্ট আপনি ধরবেন, অবশ্যই আপনি হাতটাকে হ্যান্ড ওয়াশ করবেন, হ্যাক্সিসল বা অ্যালকোহল পেড দিয়ে আপনি করবেন। ইভেন আমি সকলকে পরামর্শ দেবে যে আপনার নিত্য ব্যবহৃত জিনিস নিয়ে, যেটা নিয়ে আপনি বাইরে যান, বাসার বাইরে যান, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি প্রতিদিন আসার পরে এটা ওয়াশ করবেন। আপনি তো অবশ্যই যে কোনো মোবাইল ইউজ করার পরে আপনি হ্যান্ড ওয়াশ করবেনই। বাসায় এসে আপনার হতে পারে মানি ব্যাগ, হতে পারে আপনার কলম, হতে পারে আপনার মোবাইল, আপনি দয়া করে হেক্সিসল দিয়ে আপনি একটু ওয়াশ করতে পারেন। এটা আমি সংক্ষেপে বলতে চাই। আরেকজন একটি প্রশ্ন করেছে, আসলে উনি জানতে চাচ্ছেন যে যদি একা উনি মোটরসাইকেল বা সাইকেল চালান, তাহলে সেক্ষেত্রে কি মাস্ক পরার দরকার আছে কিনা। আসলে আপনি বলেন অঙ্কুর দত্ত যে আপনি একজন পাবলিক হেলথের ডক্টর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনি পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেন, প্রিভেন্টিভ মেডিসিন কাজ করেন, আসলে আপনার এই প্রশ্নটির উত্তর দেওয়া উচিত। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ভাই, সেফটির তো কোনো ইয়া নাই। আমাদের একটা সুন্দর একটা কথা আমরা বলি আমাদের ইয়াতে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আপনি তো হুন্ডা নিয়ে আপনি সিঙ্গেল যাচ্ছেন, আপনার পাশে যে আপনি যদি এখন একটা মনে করেন কোন জ্যামে পড়েন, পাশে হতে পারে কারো, মনে করেন আপনার মাস্ক নেই, পাশে একজনের করোনা পজিটিভ আছে, সে একটা হাঁচি মারলো, ঠিক আছে, সামাজিক, কারণ আমরা তো জ্যামে তো আর সামাজিক দূরত্ব মেনটেন করতে পারি না, সেক্ষেত্রে তো আপনার অর্গানিজমটা আপনার শরীরে ঢুকতে পারে। সো আমি বলবো যে আপনি প্রিভেনশনে যাবেন, আপনি অবশ্যই মাস্ক ইউজ করবেন। কেন নিজের জীবনটাকে আপনি কেন একটা বিপর্যয়ের মধ্যে নিবেন? আমরা সেফই থাকি, সেটাই আমাদের জন্য বেস্ট হবে, আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমরা আসলে অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব করেছি, তারপরেও আমরা অনুষ্ঠান প্রায় 1 ঘন্টা 36 মিনিট ধরে চালিয়ে যাচ্ছি। আমরা স্যার অনেক আলোচনার মধ্যে উঠে এসেছে, আশা করি যে আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখছেন তাদের অবশ্যই সেটা দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। স্যার, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, তারপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে স্যার, অনেক রুগী কিন্তু আমাদেরকে ফোন করেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চার বাবা মারা যখন ফোন করে জানতে চান যে এই করোনা ভাইরাসের সময় যদি কোনো মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হন, তার যদি বুকের দুধ খাওয়ার মতো কোনো থাকে, সেক্ষেত্রে উনি ওনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন কিনা, এবং সেই খাওয়ানোর পদ্ধতিটা নর্মালি আমরা যেভাবে বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে বলি সেরকম করে খাওয়াবেন কিনা। পাশাপাশি যদি কোনো গর্ভবতী বা করোনা আক্রান্ত হন এবং তারা এটাও জানতে চান যে সেই গর্ভবতী মা থেকে তার বাচ্চাতে, অর্থাৎ যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কথা, সেই বাচ্চাতে করোনা ভাইরাস ছড়াবে কিনা, এবং সেক্ষেত্রে ওনাদের কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা। ওয়াহিদুর রহমান স্যার, আপনি যদি এই প্রশ্নের আনসার গুলা দিতেন। প্রথমত, এখনো পর্যন্ত রিসার্চে এটা কোনো কমপ্লিট পাওয়া যায়নি যে একটা প্রেগনেন্ট ওম্যান থেকে তার বাচ্চার গর্ভাবস্থায় এটা ট্রান্সমিট করতে পারে, এরকম এখনো কোনো ডাটা নাই। সো এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই। একটা বাচ্চা যদি হয়ও, প্রসব করার পরেও মা তার বাচ্চাকে চাইলে তার ব্রেস্ট ফিডিং করাতে পারে, কারণ এখন পর্যন্ত ব্রেস্ট মিল্কের মাধ্যমে ভাইরাস ছড়ায় এটার কোনো কনক্রিট ডাটা এখনো ডাব্লিউএইচও পায়নি। বা ডাব্লিউএইচও যেটা বলছে যে সেটা হচ্ছে মাকে আরো এনকারেজ করার জন্য, যে সে যেন ব্রেস্ট ফিডিং করায় তার বাচ্চাকে, তারা এটাকে আরো এনকারেজ করার জন্য বলছে। তো আমার মনে হয় এটাতে ভয়ের কোনো কারণ নেই। মা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে আফটার ডেলিভারি, আফটার বার্থ। সো জাস্ট যেটা খেয়াল রাখতে হবে, সে যেন ব্রেস্ট ফিডিং করানোর আগে সে যদি করোনা পজিটিভ হয়, সে যেন অবশ্যই একটা মাস্ক ইউজ করে, এবং মাস্ক পরে এবং তার হাত ধুয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেন সে বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করায়।
এবং এটাই সাবধানতা অবলম্বন করলেই আমার মনে হয় যথেষ্ট, সে ইজিলি ব্রেস্ট ফিডিং করাতে পারে। তো এটাই হচ্ছে অ্যান্সার। জি স্যার, এটা আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের গার্নিয়ান অফ সোসাইটি, বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি, ওনারাও কিন্তু ওনাদের পাবলিকেশন এভাবেই বলেছেন যে ব্রেস্ট ফিডিং করানো ছাড়া অন্য কোনো উপায় অবলম্বন করা যাবে না। যে সকল বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর কথা সেটা অবশ্যই করাতে হবে। সেই জন্য আপনার যে সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, মা যদি পজিটিভ হয় মাকে মাস্ক পরতে হবে। পাশাপাশি বুকের দুধ পান করানোর সময় চেষ্টা করতে হবে মায়ের মুখ যাতে বাচ্চার মুখের দিকে না থেকে অন্য কোনো দিকে পার্শ্ব ফিরিয়ে রাখা হয়। পাশাপাশি যদি সম্ভব হয় এবং প্রয়োজনে বাচ্চার মার অবস্থা যদি আমরা করোনা ভাইরাসের যে স্টেজিং বলি, যে বিভিন্ন পর্যায়ে আছে, সেটা যদি একটু খারাপ পর্যায়ে থাকে সেক্ষেত্রে হয়তো সরাসরি বুকের দুধ পান না করে সেটা বুক থেকে দুধ আলাদা করে অর্থাৎ এক্সপ্রেস করে সেই বুকের দুধও বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। কারণ এখনো পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আসে নাই যে বাচ্চার মায়ের দুধের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা আশা করি যে আমাদের এই অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সাধারণ জনগণের সচেতনতা আরো বৃদ্ধি পাবে। আসলে সাধারণ জনগণের সচেতনতা ছাড়া, সাধারণ জনগণ সচেতন এই কথা বলতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আরো সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া আসলে করোনার সাথে আমরা যুদ্ধ করে পারবো না। করোনা যুদ্ধে হয়তো আমরা জয় অবশ্যই করব, কিন্তু সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিন্তু এই জয় সম্ভব। সর্বশেষ আমি ডাক্তার অঙ্কু দত্ত, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনারা মানুষের রোগ যাতে না হয় সে প্রতিরোধ বা প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করেন বেশি। সর্বশেষ যদি জনগণের উদ্দেশ্যে খুব অল্প করে বলেন যে আসলে এই পরিস্থিতিতে আমাদের কেমন হওয়া উচিত জীবনযাত্রার মান। আচ্ছা, আমি আসলে আমাদের আজকের আলোচনায় আমরা সবকিছুই আমরা বলার চেষ্টা করেছি একটু একটু। আমি জাস্ট শেষে আমি কয়েকটা লাইন বলে শেষ করতে চাই। জিনিসটা অনেকটা হচ্ছে কি, রবি ঠাকুরের কথা, শেষ হয়ে হইল না শেষ। আসলে এটা কখনো শেষ হবে না, করোনা শেষ হবে এই চিন্তা করে লাভ নেই। এটা যেহেতু এসেছে সারা পৃথিবীতে থাকবে। এটা ভালো বা খারাপ যদি আপনি প্রশ্ন করতে আসেন, বা অনেকে দেখেছে, আসলে কোনো ডিজিজ বা কোনো ভাইরাস কিন্তু ভালো হতে পারে না। তো আমরা একটা কথাই বলতে পারবো, প্রথমে বলতে চাই ভাই, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। যখনই পরিবারের কেউ আক্রান্ত হবে, দয়া করে আপনি তাকে টেক কেয়ার করুন এবং আইসোলেশনের ব্যবস্থা করুন। অবশ্যই আপনি হেক্সিসোল, হেক্সিক্রাব আপনি ইউজ করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানবিক হবে। কোনো করোনা আক্রান্ত মানুষ যদি মারা যায়, তার পাশে দাঁড়াবেন। কারণ করোনা ভাইরাসের একটা মানুষের শরীরে ঢুকে যে মারা গেলেও, আমি আগেই বলছি, 2 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু চলে যায়। এবং তাদের পাশে দাঁড়াবেন। সবচেয়ে বড় হচ্ছে আপনারা অ্যাওয়ারনেস আপনি ক্রিয়েট করবেন। সবাই মিলে যদি একত্রে হতে পারে, করোনা ভাইরাসের মতো ভাইরাস এরকম আরো আসবে, কিন্তু আপনারা যদি একত্র থাকেন, আপনাদের যে সচেতনতা থাকে, তাহলে আমরা এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এই বলে আমি আজকে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার আমার শুনতে মনে হয়, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এখন শোনো। শোনা যাচ্ছে। হ্যাঁ। আমাদের আরেকটি প্রশ্ন আসছে যে এই করোনাকালীন সময়ে রেফ্রিজারেটর ব্যবহারের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত? আসলে এই প্রশ্নগুলা এক একটি কাছাকাছি, যে প্রত্যেকটি প্রশ্নের আনসারই একই রকম হওয়া উচিত। আসলে আমাদের বাসায় যে সকল ব্যবহারযোগ্য দ্রব্যাদি রয়েছে সবগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্কতা করা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। আসলে বাহির থেকে যখন আমরা বাসায় আসব তখন কিন্তু আমাদের যে সুরক্ষা নেওয়া উচিত, অর্থাৎ বাসায় আসার সাথে সাথে কিন্তু আমাদের হাত অন্তত 20 সেকেন্ড আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার পরে আমরা যদি সম্ভব হয় একই সাথে কিন্তু আমাদের গোসল শেষ করে ফেলতে হবে। স্নান করা বা গোসল করার পরে কিন্তু আমাদের বাসার মধ্যে অন্যান্য দ্রব্যাদি যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোতে হাত দিয়ে টাচ করা উচিত। পাশাপাশি বাসায় যারা সবসময় থাকে ক্ষেত্রে এসব দ্রব্যাদি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। তারপরে যে সকল ফ্রিজে হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেল গুলো অন্যান্য দ্রব্যাদির মতোই, আমরা যে সকল স্যানিটাইজার পাওয়া যায় অ্যালকোহল যুক্ত, যে সকল স্যানিটাইজারের মধ্যে অন্তত 60% অ্যালকোহল আছে, সেই অ্যালকোহল দিয়ে প্রতিদিনই 2 বার 3 বার করে
মুখে রাখা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কিছুটা সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। সর্বশেষ স্যার যদি সবার উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলেন। ধন্যবাদ। করোনা ভাইরাস যেটা আমাদের এখন বর্তমান বিশ্বে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং এটা এমন না যে এটা সামনের অক্টোবরে নভেম্বরে চলে যাবে। এটা আমাদের ধরে নিতে হবে যে এটার সাথে আমাদেরকে চলতে হবে অ্যাডজাস্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন জনগণের একটা রোল আছে, ঠিক তেমনি আমাদের সরকারেরও এখানে একটা বড় ভূমিকা পালন করার মতো আছে। যে সেটা হচ্ছে যে আমাদের এখন থেকেই আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান করে আমাদের চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হবে। আমি যদি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের এখন থেকেই গভর্নমেন্টের বা সরকারের উচিত হবে যে আমাদের হেলথ সেক্টরটাকে আরো প্রায়োরিটি দিয়ে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায় হেলথ সেক্টরটাকে। এখানে টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় এই টেস্ট গুলো, ল্যাব গুলো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকটা জেলায় জেলায় যেটা আগে আইসিইউ ছিল না সেটাকে কিভাবে আমরা আইসিইউ ডেভেলপ করতে পারি, এবং এইভাবে প্রতিনিয়ত এই জিনিসগুলোকে দক্ষ লোকের মাধ্যমে এটাকে আরো ইমপ্রুভ করা, আমাদের হেলথ সেক্টরটাকে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং অন দা আদার হ্যান্ড আমাদের যেই গভর্নমেন্ট আমাদের যেই পদ্ধতিগুলো বলে দিবে স্বাস্থ্যবিধি মানার, আমরা বিভিন্ন জায়গায় দেখি লকডাউন জন্য বলা হয়, রাজারবাগে বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু সেই লকডাউন গুলো কিন্তু আমরা সাধারণ জনগণ সেটাকে কোনো মূল্যই দেই না, এবং মূল্য না দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত মাস্ক ছাড়া, উইদাউট স্বাস্থ্যবিধি না মেনে আমরা ঘুরে বেড়াচ্ছি। সো আমরা যদি গভর্নমেন্টকে যদি হেল্প না করি, এবং তাহলে কিন্তু গভর্নমেন্ট এটা কখনো সাকসেসফুল হতে পারবে না এই ভাইরাসের এগেনস্টে ফাইট করার ক্ষেত্রে। সো আমাদেরকে একটা সচেতন নাগরিক হিসেবে যেমন আমাদের প্রতিনিয়ত আহ, কাজ করে যেতে হবে, নিজেদের পরিবারকে সুরক্ষা রাখতে হবে, আমাদের পার্সোনাল লাইফে যেমন আমাদেরকে এই জিনিসগুলো যেটা আমরা আজ আলোচনা করলাম সেটা মেনে চলতে হবে। ঠিক তেমনি গভর্নমেন্টকেও দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্ল্যান নিয়ে কিভাবে করোনা ভাইরাসকে মোকাবেলা করা যায়, ভ্যাকসিন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করো, সেদিকেও নজর দিতে হবে। আমি আশা করি তখনই একমাত্র করোনা ভাইরাস আমাদের সাথে থাকলেও আমরা কিন্তু অনেকটা এটাকে কাটিয়ে উঠতে পারবো। যেমন আমরা এবার কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা এখনো সেরকম দেখছি না, কারণ গভর্নমেন্ট কিন্তু গতবার থেকে এবার প্রচুর সচেতন হয়েছে এই মশা নিধনের ফলে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায়। সো এইটা যদি আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে এরকম আমরা যদি এটাকে মেনে নেই যে আমাদের এটা ডেইলি লাইফে থাকবে, কিন্তু আমাদের এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সম্মিলিতভাবে, তখনই এটাকে আমরা আমাদের সমাজ থেকে এটাকে দূর করতে না পারলেও আমরা এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো আশা করি আজকের আলোচনা সবার ভালো লেগেছে, এবং সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য। ধন্যবাদ স্যার। আসলে শেষ হয় না করোনা ভাইরাসের তথ্য দেওয়া। সর্বশেষ আমাদের আরেকজন ভাই প্রশ্নটা করেছেন, কি প্রশ্নটার উত্তর আসলে দিতেই হয়, যে বাসা থেকে যদি হাসপাতালে যায় বা মসজিদে যায়, তাহলে কি বাসায় ঢোকার পরে প্রতিবারই গোসল করার দরকার আছে কিনা। আসলে আপনি যখন হাসপাতালে যাবেন, হাসপাতাল হচ্ছে করোনা ভাইরাস ছড়ানোর একটি অন্যতম উৎস। সুতরাং হাসপাতাল থেকে আসার পরে আপনাকে অবশ্যই, আমরা মনে করি যে, গোসল করা উচিত। মসজিদের ব্যাপারটি একটি ধর্মীয় ব্যাপার, এগুলি একটি সেন্সিটিভ ব্যাপার। এখানে আসলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন, মসজিদে যাওয়া যদি আপনার মসজিদ আপনার বাসার কাছে হয়, সেখানে যদি স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা হয়, তাহলে অবশ্যই আপনি যেতে পারেন। প্রতিবারই মসজিদ থেকে এসে যে গোসল করতে হবে সেরকম তথ্য আমরাও দিতে চাই না, এবং এরকম তথ্য আছে বিধা আছে কোথাও সেটাও আমরা জানি না। সেটা আপনি নিজেই মনে করবেন, যে আপনি যদি মনে করেন যে আপনি সচেতন আছেন, আপনার আপনার অবশ্যই সেই ব্যাপারে মতামত আছে, সেই অনুযায়ী আপনি চলা উচিত। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমি বলতে চাই যে, আমাদের এই ছোট্ট প্রয়াস, আহ, যারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন, আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে আসবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন একজন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এন এম ওয়াহিদুর রহমান, পাশাপাশি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অঙ্কুর দত্ত। অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা আজকে করতে পেরেছি এখানে। উনি দৈনন্দিন জীবনে চলার জন্য ডাক্তার দত্ত এবং স্যারের যে আলোচনা ছিল, সেগুলা আপনাদের মধ্যে আশা করি যে কিছুটা সচেতনতা বাড়াবে। আসলে আপনি বাজারে তাকিয়ে পাঠান, আপনার বাসায় সবচেয়ে সুস্থ এবং সবচেয়ে ইয়াং যে আহ, মানুষটি আছে তাকে পাঠান। আপনি বাজারে যাওয়ার সময় অবশ্যই বাজারের মধ্যেও যদি পারেন কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। আপনি বাজারের সাথে করে যদি হ্যান্ড স্যানিটাইজার নিতে পারেন, সেটা ব্যবহার করেন। প্রতিবার ক্ষেত্রেই আপনি পণ্য ক্রয় করার মাঝে মাঝে আপনি হাত স্যানিটাইজার দিয়ে
পরিষ্কার করে নিতে পারেন। আপনি টাকা লেনদেনের ক্ষেত্রে স্বাভাবিক উপায়েই টাকা লেনদেন করেন, তারপরে আপনি হাত স্যানিটাইজ করে ফেলেন। আপনি বাসার ব্যবহারের জন্য যত শাকসবজি, ফলমূল আছে, মাছ মাংস আছে, সেগুলো আপনি কিনে আনেন স্বাভাবিকভাবেই, এবং বাসায় আনার পরে সেগুলো রানিং ওয়াটার দিয়ে, অর্থাৎ আমাদের বাসায় যে ট্যাপ আছে, ট্যাপের পানি দিয়ে আপনি 30 থেকে 40 মিনিট সেগুলো যদি ধৌত করেন, তাহলে যদি তার মধ্যে কোনো জীবাণু থাকে, যদিও এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের মধ্যে নেই যে এই সকল দ্রব্যাদির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে, তারপরও এই করোনা ভাইরাস সম্পর্কে শেষ তথ্য বলতে কোনো তথ্য নেই। তাই সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের উচিত যে আমরা এই রানিং ওয়াটারের মাধ্যমে এই শাকসবজি, মাছ মাংসগুলোকে ধৌত করে বিশুদ্ধ করব। এবং একটা জিনিস মনে রাখতে হবে, বাজার যিনি কিনবেন তার থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যিনি এটাকে প্রসেস করবেন, যিনি এটাকে ধৌত করবেন, যিনি এটা থেকে রান্না করবেন, যিনি এটা থেকে পরিবেশন করবেন। অর্থাৎ ধৌত করার আগে ভালো করে 20 সেকেন্ড সাবান পানি ব্যবহার করা উচিত, সাবান দিয়ে হাত ধোয়া উচিত। পাশাপাশি সেটাকে প্রসেস করার পরে আবার সাবান দিয়ে হাত ধোয়া উচিত। ভালো করে সেটাকে সিদ্ধ করে রান্না করা উচিত। আমরা যে পরিমাণ সিদ্ধ করে রান্না করি, এই 60°C বেশি তাপমাত্রায় এই ভাইরাস টিকতে পারে না। সুতরাং কোনো ভয় পাওয়ার কিছু নাই। আপনি স্বাভাবিকভাবেই যেভাবে আমরা বাজার করি সেভাবে বাজার করেন। পাশাপাশি রানিং ওয়াটার দিয়ে শাকসবজিগুলা ধৌত করেন। কোনো কেমিক্যাল প্রোডাক্টস এটার মধ্যে ব্যবহার করবেন না। সেটা ব্লিচিং পাউডার ডাইলুট করে হোক, অথবা ভিনাইলে হোক, বা অন্য কোনো সাবান পানি হোক। যদি এরকম ধরনের কেমিক্যাল আপনার যেই শাকসবজি বা ফলমূলের মধ্যে থেকে যায় এবং সেটা যদি মানবদেহে প্রবেশ করে, বরং মানবদেহে গ্যাস্ট্রোএন্টারাইটিসের মতো অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। পাশাপাশি স্যারে যেটা আলোচনা করলো যে বর্তমানে সর্বশেষ WHO মতে যেই লেটেস্ট প্রোটোকল, সেটা হচ্ছে একটি মানুষ যদি তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে সে বাসার মধ্যে অন্তত 10 দিন আইসোলেশনে থাকুক। যদি তার অবস্থার পরিবর্তন হতে থাকে, অর্থাৎ সে খারাপের দিকে থেকে থাকে, তখন তাকে হাসপাতালে হবে। পাশাপাশি যারা অ্যাসিমটোমেটিক, যাদের উপসর্গ নেই, তাদের ক্ষেত্রে 3 সপ্তাহ থেকে শুরু করে 33 দিন পর্যন্ত আইসোলেশনে থাকা লাগতে পারে। এবং শুধু পরীক্ষার জন্য ভিড় করবেন না। মনে রাখবেন, হাসপাতালে যত কম যাওয়া যায়, হাসপাতাল থেকে করোনা ভাইরাস ছড়ানোর একটি অন্যতম উৎস। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা বলি যে আপনি অন্তত একটি মানুষ থেকে একটি মানুষের শারীরিক দূরত্ব যদি 6 ফিট বজায় রাখতে পারেন। কেন আপনি 6 ফিট বজায় রাখবেন? এই ভাইরাসটা যে সকল মাধ্যমে একটি মানুষ থেকে আরেকটি মাধ্যমে ছড়ায়, অর্থাৎ রেসপিরেটরি ড্রপলেট, আপনি হাঁচি, কাশি, কথা বলার সময় যেই মুখ থেকে লালা নিঃসৃত হয়, সেই লালার মাধ্যমে কিন্তু আরেকটি মানুষে সেটি পৌঁছাতে পারে। তাই 6 মিটার দূরত্ব, 2 মিটার দূরত্ব বা 6 ফিট দূরত্ব যদি থাকেন, তাহলে আপনাকে এই ভাইরাস বলবো যে আপনার মধ্যে পৌঁছাতে পারবে না। পাশাপাশি যেহেতু এখন অবধি এই ভাইরাস মানবদেহে প্রবেশের 3টি অন্যতম পথ হচ্ছে চোখ, নাক এবং মুখ। আপনি যদি নাক এবং মুখে একটি ভালো মাস্ক ব্যবহার করেন এবং চোখে যদি একটি গগল ব্যবহার করেন, আশা করি আপনি যদি সুরক্ষিত হতে পারবেন, পাশাপাশি অন্যকে সুরক্ষিত রাখতে পারবেন। আমাদের আলোচনা ভালো লেগেছে আশা করি। পাশাপাশি আমাদের এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন, পাশাপাশি আজকের অতিথিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবেন।